সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। টেকটকের পঞ্চম পর্বে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি যোগ দিয়েছি ইংল্যান্ডের লিডস শহর থেকে। আমাদের আজকের পর্বের নাম বিয়ন্ড বাউন্ডারিজ, দ্য জার্নি অফ এ প্রাইমারি স্কুল টিচার টু হার্ভার্ড। আমাদের এই শিরোনামের মধ্যেই মিশে আছে এক অনুপ্রেরণার গল্প। আসুন তবে জেনে নেই কি সেই অনুপ্রেরণা। আজকের টেকটকের আয়োজনে আমাদের সাথে যোগ দিচ্ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি গ্রাজুয়েট সম্পন্ন করা জনাব শমশের সর্দার। তিনি বাংলাদেশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্কুল শিক্ষক থেকে হার্ভার্ডের দরজা পেরিয়ে সার্টিফিকেট অর্জন করা একটি কঠিন জাত। তিনি স্বপ্ন দেখেছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্নকে সফল করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া সকলের কাছেই স্বপ্নের মতো। এই স্বপ্নকে যিনি বাস্তবে রূপ দিয়েছেন তারই নাম শমশের সর্দার। আজকে আমরা গল্প করব এই গুণী মানুষটির সাথে, যার মাধ্যমে অনুপ্রাণিত হবে গ্রাম বাংলার সকল ছেলে মেয়ে। আমরা স্ক্রিনে আমন্ত্রণ আমরা স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি সেই গুণী মানুষটিকে। স্ক্রিনে আসছেন জনাব শমশের সর্দার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ ভালো রেখেছেন। কেমন যাচ্ছে আপনার আমেরিকান লাইফ? আম, আমেরিকার লাইফ আসলে একটি যুদ্ধক্ষেত্র বলতে পারেন, জীবন সংগ্রামের যুদ্ধক্ষেত্র। তার মধ্যে থেকে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কারণে কিছুটা আশ্বাস, আবার সামনের পথ চলার জন্য কিছুটা বিশ্বাস, এই দুই আশ্বাস আর বিশ্বাসের একটা যুদ্ধক্ষেত্র আর কি। আচ্ছা। আর আপনি তবু আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আপনি তো বাংলাদেশের শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। আপনার এই যে এখন আমেরিকায় সেই যুদ্ধক্ষেত্রে আপনি গেলেন বা বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়টিতে পড়ছেন, এই বিষয়টি আপনার একজন স্কুল শিক্ষক থেকে এখানে যাওয়ার পেছনে আপনার মূল অনুপ্রেরণাটা কি ছিল? আসলে জীবন একটি যুদ্ধক্ষেত্র। সেটি মৃত্যুর আগ পর্যন্ত জীবন সংগ্রামের মূল উদ্দেশ্য থাকে মানুষের জীবন কি করে বাস্তবে রূপান্তর করা যায়, অথবা জীবনে কিভাবে সফলতা অর্জন করা যায়। তো আসলে আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি শিক্ষিত বা সাধারণ মানুষ, এরা আসলে বিশ্বাস করে যে জীবনের সফলতা মানি বিসিএস ক্যাডার হওয়া, জীবনের সফলতা মানি অনেক টাকা কামাই করা। কিন্তু মানুষের যে প্রতিভাগুলো আছে অনেক সময় বাংলাদেশের যে পরীক্ষা কেন্দ্র, বাংলাদেশের যে পরীক্ষা ব্যবস্থা, তার মধ্যে থেকে অনেক মেধাবী কবি সাহিত্যিক বা অনেক অজস্র নজরুলের মতন রবীন্দ্রনাথের মতন মেধাবী মানুষও এই কালের যুদ্ধে তারা ঝরে পড়ে। রাইট। সেই হিসাবে আমি আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল ছোটকাল থেকেই। সে স্বপ্নের আর বাস্তবতার সাথে আসলে সাংঘর্ষিক ছিল, যে কারণে শেষ পরিশেষে জীবনের শেষ সন্ধিক্ষণে আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে একটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আমি নিয়োগপ্রাপ্ত হই। কিন্তু যেহেতু আমার স্বপ্নর গোল ছিল সীমাহীন, সেহেতু আমার চাকরির সাথে আমার স্বপ্ন কখনো বন্ধ হয়ে যায়নি। আমাদের মধ্যে যেটা হয়, অনেকে আমরা যখন চাকরি পাই আমাদের স্বপ্ন সেখানেই স্থমিত হয়ে যায়, আমাদের স্বপ্ন সেখানে শেষ হয়ে যায়। রাইট। কিন্তু আমি আমি যেহেতু একটি কবি মানুষ বা আবেগপ্রবণ মানুষ, সেহেতু চাকরির পরেও আমার স্বপ্ন শেষ হয়নি। ও ভেরি। সেজন্য আমি আমার 2013 সালে প্রথম মাস্টার্স শেষ করার পরেও আমি আমার পড়াশোনা শেষ করিনি। আবার পড়াশোনা করলাম। তো শেষ পড়াশোনাগুলা অনেকে বলতেছিল এরকম, যে এই পড়াশোনা করে, এই যে তুমি 4টি মাস্টার্স করলাও, 5টি গ্রাজুয়েশন করলাও, এ দ্বারা তোমার প্রাথমিক বিদ্যালয়ের কি উন্নয়ন হবে? বা আচ্ছা। এত ডিগ্রি করে তুমি কেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় পেশে আসলা? বা এত মেধাবীদের এই পেশে আসার কি প্রয়োজন? So, রাইট। প্রতিদিনই এরকম কথা পরিবার থেকে শুরু করে সমাজের, স্কুলের আশেপাশের মানুষগুলো সবাই বলতো। আর আমাকে যেটি সবচেয়ে বেশি মানে বেদনা বলতে পারেন, যেটা বেশি সবচেয়ে পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে বলতে পারেন, সেটা হলো আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পেশার আগেও আমি হাই স্কুল কলেজের আমি আহ, শিক্ষার্থীদের পড়াতাম। তো আচ্ছা। আমি যখন শিক্ষার্থীদের পড়াতাম তখন অন্য শিক্ষকরা বলতেন, একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে তুমি কি ইংরেজি শিখবে? ও। তো রাইট। এইটা আমার কাছে মনে হয়েছিল যে আসলে জীবন সংগ্রামের পথ এখানেই শেষ নয়। তো পরিশেষে যখন আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, হুম, হুম। পরিবার থেকে শুরু করে সমাজের লোক এখন বলা শুরু করলো, ও হো, তুমি তো অনেক ডিগ্রি অর্জন করেছিলে, এটা ভালো করছো। তো এটা আমাদের বাংলাদেশের মানুষ, যখন আমরা কোনো কিছু জয়ী হয়ে যাই কোনো ক্ষেত্রে, তখন সেখানে আমাদের সমাজের মানুষগুলোর আমাদেরকে ভিন্নভাবে বিচার করে। চেহারা তখন কিন্তু চেঞ্জ হয় মানুষের।
কিন্তু একটি মানুষ, চেঞ্জ সে হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুক, একটি মানুষ ভালো চাকরি পাক বা না পাক, আমাদের উচিত তার ব্যক্তি স্বতন্ত্রকে সম্মান করা, তার মেধাকে সম্মান করা। আপনি কথা প্রসঙ্গে একবার বলেছেন যে ছোটবেলা থেকেই আপনার যে নতুন কিছু জানার ইচ্ছে, মানে আপনি কোনো কিছু যখন আপনি পড়েন বা সেটার প্রতি আপনার আগেও যখন আমি কথা বলছিলাম যে সেটাকে আপনার মানে যতক্ষণ পর্যন্ত আপনি শেষ না করেন বা এটার ভেতরের কাহিনীগুলো আপনি যতক্ষণ পর্যন্ত মানে এক্সপ্লোর না করেন ততক্ষণ পর্যন্ত আপনি সেটি চালিয়ে যান, যেটা একটি আসলেই মহৎ গুণ। আমি জানতে চাচ্ছি ছোট করে যে আপনার শৈশব সম্পর্কে যদি কিছুটা বলতেন। শৈশবটা আসলে, শৈশবটি সবারই খুব আনন্দ মুখরই হয়। সেটা আমার বেলাও হয়েছে। আমার বাবা বাবা একজন সম্মানিত একজন আর্মির সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন, এবং আমি বগুড়া ময়মনসিংহ ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছি। ছোটকাল থেকে আমি একটু কবি ভাবছিলাম, বাবা বলতেন। অনেক কবিতা লিখতাম, ছড়া লিখতাম, আমি কার্টুনিস্ট ছিলাম। একসময় ছবি আর্ট করতাম। ধর্মীয় কারণে পরে ছবি আর্ট করা বাদ দিয়ে দিচ্ছি, পরে কার্টুন আঁকতাম, তাও আমার শিক্ষার্থীদের ইংরেজি পড়ার সময়, প্রিপোজিশন অন্যান্য যে ক্ষেত্রে আর কি কার্টুন প্রয়োজন। তো আচ্ছা। আমার এক বিষয়টা ছিল, আমি খুবই আগ্রহ ছিলাম নতুন নতুন জিনিস শেখার প্রতি, এবং আমি মানুষের কোনো কথাগুলোকে উত্তর না দিয়ে সেটি প্রমাণ করার চেষ্টা করতাম। আর রাইট। ধরেন আমাকে একজন বলতেছে, আরে তুমি তো কিছুই জানো না। তো এই কিছু জানো না এই শব্দটা আমাকে অনেকদিন পর্যন্ত জানানোর চেষ্টা করে। তুমি তো ভালো চাকরি করো নাই, এই শব্দটা আমাকে ভালো চাকরি খোঁজার মানে প্রয়াস জোগাড় করেছে। আমি সবসময় এটাই খেয়াল করেছি, আমাকে সমাজের মানুষ যে সমালোচনাগুলো আমাকে করেছে, সেই সমালোচনাগুলোই আমার পিছনে সর্বশক্তি ছিল আজকের এই পর্যন্ত আসার। গ্রেট। সুপ্রিয় সুধী মণ্ডলী, দেখেছেন একজন সফল মানুষ তার চিন্তার ধরন কত বৃহৎ হলে, কত সুন্দর হলে উনি তার সমালোচকরাও যেন তার একটি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে। এটাই মূলত আমাদের উচিত যে আহ, সমালোচনাকে খুব নেতিবাচকভাবে না নিয়ে এটাকে পজিটিভভাবে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা ভালো কিছু করতে পারি। তাহলে শমশের ভাই, আমি আরেকটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাই। আপনি ইতিমধ্যে কিছুটা বলেছেন, সেটা হলো আপনি যখন হার্ভার্ডে পড়তে গেলেন, এই হার্ভার্ডে পড়তে যাওয়ার জন্য তো আপনার নিশ্চয়ই অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এবং সেগুলো থেকে আপনি স্টেপ বাই স্টেপ উত্তরণও করেছেন। তো আপনি হার্ভার্ডে যাওয়ার পথের বাধা এবং সেগুলা থেকে উত্তরণ কিভাবে করেছেন, বা নতুন কেউ যদি এই রকম প্রসেসে যেতে চায়, এরকম বাধাগুলো যদি তার কাছে পৌঁছে, তখন সে কিভাবে এগুলো থেকে উত্তরণ ঘটাবে বলে মনে করেন? আমি আসলে এটা যে বিশ্বাস করি আর কি, আমার মানে আমার হৃদয় থেকে যদি আমি বলতে চেষ্টা করি, প্রত্যেকটা মানুষের জীবনেই চলার পথে বাধা আসবে। মানুষের জীবনে যদি সুখ তখনই উপলব্ধি করতে পারে যখন তার সামনে দুঃখ আসে, রাইট। সফলতাটা তখনই সে উপলব্ধি করতে পারে যখন যার জীবনে ব্যর্থতাগুলো আসে। আমার জীবনের সবচেয়ে আজকের এই পর্যন্ত আসার মূল বলে আমার জীবনে বারবার ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়ানো। আমি বারবার বলছি না ব্যর্থ হওয়া, আমি বলছি বারবার ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়ানো। আমার প্রতিটি ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়ানোর গল্পগুলোই আমাকে আজকের শমশের তৈরি করেছে। রাইট। আর আমি বলতে গেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুপ্রেরণাগুলো প্রথমে আমি একটি মানে প্রাথমিক বিদ্যালয়ে যখন চাকরি করা অবস্থাতে আমি একটি টিএমটি ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং অফ মাস্টার ট্রেনিং ইন ইংলিশ, এটা আমি গোপালগঞ্জে করেছিলাম। ওকে। যেহেতু আমি খুবই প্রতিবাদী মানুষ বা সত্যের সন্ধানে সবসময় নিজেকে আমি নিয়োজিত রাখি, কোনো একটি কারণে হয়তো আমি প্রতিবাদী হয়ে যাওয়ার কারণে আমার বাধা এসেছে, ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তো আমাকে অনেক সমস্যার মুখোমুখি করেছিল। তো ওই সমস্যার মুখোমুখি হওয়ার সময় আমি ভেবেছিলাম আসলে আমি যে চাকরিটা করছি এই চাকরিটা আমার আসলে আমাকে সম্মান দিচ্ছে না। বারবার ঊর্ধ্বতন কর্মকর্তা যখন নিজেকে জাহির করার জন্য বলছে, তুমি কি আমাকে চেনো, আমি কে, তুমি কি কে চেনো, আমি কে, আমি তোমার চাকরি খেয়ে ফেলতে পারি, এই ধরনের শব্দগুলো আমাকে মনে করেছে আসলে এই দেশে আমার থাকা উচিত হবে না। তো আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করলাম, আমার সহধর্মিণী আমাকে উৎসাহিত করলেন প্রথম। আমি অনেক সময় আমি টিভিতে আমি আমেরিকার লাইভ দেখি, ব্লগ দেখি, ক্যানাডাতেও দেখেছি। আমার ইচ্ছা তুমি আমেরিকা যাও, প্রথম স্বপ্ন ছিল জাস্ট আমার আমেরিকা যাওয়াটা প্রয়োজন। তারপরে যে ইচ্ছা হলো যে আমেরিকা যাওয়ার পূর্বে আমার একটু গবেষণা করা দরকার যে আসলে কোন কোন দেশে আসলে আমি আমার যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করতে পারি। রাইট। সেই হিসেবে আমি অনেক ইউটিউব ভিডিও এবং আমার যত কাছের মানুষ আছে তাদের সাথে আলোচনা করে আহ, আমি নিজেকে কখনো মানে এরকম মনে হয়নি যে আমার চাকরি ছোট কিন্তু আমার প্রতিভা কম, এরকম কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে যে আমার এই ছোট চাকরি, আমার মানুষের যে অবমূল্যায়ন, আমাকে নিয়ে যে মানুষের সমালোচনা, বারবার আমার জীবনে যে ব্যর্থতার গল্প, এগুলো আসলে আমাকে শেষে 4টি মাস্টার্স করার তৌফিক দান করেছে। এবং 4টি মাস্টার্সে আমি মানে
বেশিরভাগই আমি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। বাহ। তো আমি চিন্তা করলাম যে বাংলাদেশে তো সবাই চারটা মাস্টার্স করেনি, রাইট। আবার বাংলাদেশের সবাইও প্রাথমিক বিদ্যালয়ে চাকরিও করে না। তা রাইট। প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করে, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে থেকে আমার চারটি মাস্টার্স মানে একটু হলো আমি এটা আলাদা। অবশ্যই। এরপরে যদি আমি এখন চিন্তা করি যে যেহেতু আমি আইএলটিএস করাচ্ছি, তো প্রাথমিক বিদ্যালয়ে এরকম শিক্ষক অনেক আছে আমি জানি, তারা অনেক মেধাবী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছে যাদের সাথে আমার পরিচয় হয়েছে। তো আমি এখান থেকে দেখলাম যে আমি যদি আইএলটিএস করাচ্ছি এবং আইএলটিএস একটি অন্যতম অংশ যে বিদেশে যাওয়ার জন্য, রাইট। তো সুতরাং আমি চেষ্টা করতে পারি। তো রাইট। আমার তখন থেকে আমার চেষ্টা করা মাদারীপুরের সম্মানিত আমাদের ডক্টর রহিমা খাতুন স্যার, ইনি মাদারীপুরের ডিসি ছিলেন, সম্মানিত ইউনূস স্যার, মাইনুদ্দিন স্যার, সম্মানিত এডিসি স্যার আমাদের সাইফুল স্যার, আমার খুবই প্রিয় মানুষ। আচ্ছা। সাইফুল স্যার আমাকে প্রতিদিন ফোন দেয়, আর মাইনুদ্দিন স্যারও আমাকে আসলে। প্রতিদিন আমাকে সে যোগাযোগ করার চেষ্টা করে। তো আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব খুলেছিলাম, ইংরেজি শেখার ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেখানে আমরা আইএলটিএস চালু করেছিলাম। এটা মাদারীপুরের হয়তো বা প্রথম, বা বাংলাদেশে হয়তো প্রথম, যে প্রশাসনিক কর্মকর্তা কোনো এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিয়ে আইএলটিএস ক্লাস করায়, এবং সেখানে অনেক শিক্ষার্থীরাই আজকে আমেরিকা পাড়ি জমাতে সক্ষম হয়েছে। তো এরপরেই আমি আবেদন করলাম। তো আমি আহ, একজনের সাথে কথা বললাম, আর এখানে আরেকজন ব্যাপার হলো আমার ছোট ভাই, তিনি আবু রায়হান সর্দার রাব্বি। তিনি ফিনল্যান্ডে পড়াশোনা করছেন এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে তিনি আইএলটিএস শেষ করেছেন। আমার ছোট ভাই বিয়ের আগের থেকে সবসময় বলতো, ভাইয়া তুমি চাকরি করো না, তুমি অনেক মেধাবী, তুমি যদি বিদেশে পড়াশোনা করতে পারো, বিদেশে প্রফেসর হবা, সেটা ভালো, নাকি বাংলাদেশে তুমি বিসিএস এর জন্য পিছিয়ে ছুটছো, এটা তোমার উত্তম। তা রাইট। আমার ছোট ভাই সবসময় আমাকে অনুপ্রেরণা দিতেন। আমি 12 বছর 10 বছর ছোট, আমি এত কর্ণপাত করতাম না, কিন্তু যখন আমি আমার মামলা হয়েছে, আমাকে হয়রানির শিকার হতে হয়েছে, এবং আমাকে যখন এরকম সম্মুখীন হওয়ার পরে আমি আমার স্ত্রীর কথা এবং আমার ছোট ভাইয়ের অনুপ্রেরণায় মনে করলাম যে শুরু করি যাত্রাটা। তো শুরু করে যাত্রা যখন শুরু করতে যাই, তখন আমি প্রথমে আমি যেটা আমার জানার প্রয়োজন ছিল, এবং আমি শিওর যে এভরি ওয়ান নিডস টু নো, যে আমার রিকোয়ারমেন্ট গুলো আসলে কি কি ছিল। তো আমার রিকোয়ারমেন্ট গুলো দেখলাম যে 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 রিকোয়ারমেন্ট গুলো সারা ওয়ার্ল্ডে চাচ্ছে, তার চেয়ে রিকোয়ারমেন্ট আমার বেশি আছে। ও, দ্যাটস তো গ্রেট। আমি এই রিকোয়ারমেন্ট গুলো দেখে চিন্তা করলাম যে অ্যাপ্লাই করলে তার ক্ষতি নেই, করি রাইট। অ্যাপ্লাই। সে অ্যাপ্লাই করতে গিয়ে যতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি সবগুলো ইউনিভার্সিটি অফার লেটার এসেছে। ওকে। এবং প্রথমে যেটাতে আমি মানে আনন্দে উৎফুল্ল হয়েছিলাম, সেটা হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যখন অফার লেটার পেয়েছি। আলহামদুলিল্লাহ। এজন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কমিটির কাছেও আমি চিরকৃতজ্ঞ যে আজকে শমশের হিসাবে পরিচিত করে দেওয়ার জন্য। গ্রেট। থ্যাংক ইউ। ওয়েল, শমশের ভাই, আপনি একটা কথা বললেন যে আপনি একটা মামলার সম্মুখীন হয়েছিলেন। এটা কি ডিপার্টমেন্টাল মামলা, ওই যে আপনি কোনো এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে গিয়েছিলেন সেই জন্য, এরকম কিছু? আসলে আমাদের আমাদের আমরা বাংলাদেশের মানুষরা বলো সহিষ্ণু নয়। আচ্ছা। আমরা একে অপরকে রেসপেক্ট করতে পারি না, বরঞ্চ আমাদের শক্তিগুলোকে আমরা সবসময় প্রয়োগ করার চেষ্টা করি। রাইট। আমরা যারা, আমার যে শক্তি আছে আমি চাই আমার নিম্ন লেভেলে যারা আছে তাদের কাছে প্রয়োগ করতে। আমার যাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা চায় আমাকে, আমাকে তারা প্রশাসনিক শক্তিতে আমাকে আটকে রাখতে। ঠিক আচ্ছা। সেরকমই হয়েছে। তখন আমার আসলে পরীক্ষণ বিদ্যালয়ের ভাইবা ছিল। কিন্তু আমি যখন দেখেছি আমার একটি 10ম গ্রেড বা 9ম গ্রেডের একটা চাকরির চেয়েও এখানে প্রতিবাদ করা আমার জন্য উচিত, আমি তখন 44 জন শিক্ষকের জন্য প্রতিবাদ করেছিলাম। আমি গোপালগঞ্জে একটি, এটা নাম হলো টিএমটি ট্রেনিং, যেটি ব্রিটিশ কাউন্সিল কন্ডাক্টেড, এটা ব্রিটিশ কাউন্সিল দ্বারা পরিচালিত, বাংলাদেশের মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন এটাকে পরিচালনা করেছেন। এবং এখানে যে দুজন শিক্ষক ছিলেন, আমাদের ম্যাটু হকিংস এবং তিনি লন্ডনের, এবং আমাদের ছিল জেরি হ্যারিস্টোভা, ওকে। বিদেশি। তারা আসলে এই এই কোর্সটি আসলে বাংলাদেশের মানুষের জন্য, বা সহকারী শিক্ষক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি অনন্য প্রয়াস ছিল, যেটি আমাদের ডক্টর ফরিদ স্যার, আমাদের সাবেক ইনি একজন সচিব ছিলেন আমাদের, তিনি এটি আহ, বাংলাদেশে এনেছিলেন। এটা আমাদের, কিন্তু এইটিকে যখন টাকা বরাদ্দ করা হয়েছিল, সেটি ডিস্ট্রিবিউশন এবং সেখানে আস্তে আস্তে আসলে শেষ লেভেলের যেটা সহকারী শিক্ষকদের খাবার থেকে শুরু করে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে, সেখানে আমি প্রতিবাদ করেছিলাম। আর ওই প্রতিবাদে আমাকে বিভাগীয় মামলা দেওয়া হয়, আচ্ছা। এবং সেই বিভাগীয় মামলায় আমাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। আচ্ছা। So, আচ্ছা। আমি এটার কাছেও ঋণী, যে ওনারা যদি আমাকে বিভাগীয় মামলা না দিতেন, আমাকে হয়রানির শিকার না হতে হতো, হয়তোবা আমি শমশের আজকে আমেরিকা আসতাম না। এজন্য যারা আমার এই কাজটি করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি। আমাদের একটা কথা আছে, ইউ নিড টু নো হাউ টু হ্যান্ডেল আ নেগেটিভ সিচুয়েশন উইথ এ পজিটিভ ওয়ে, অ্যান্ড ইউ ডিড ইট, শমশের ভাই। আমার আরেকটা ব্যাপার, অনেক স্টুডেন্ট আছে যারা হলো আমেরিকা বা ধরেন অন্যান্য দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়। আপনি গ্রাজুয়েশন সম্পন্ন করার পরেও 4টি মাস্টার্স করেছেন, সেগুলো তো আপনাকে হেল্প করেছে যে এখান থেকে অ্যাডমিশন পাইতে, এবং আপনি বলেছেন যে
ওদের যে থ্রেশহোল্ড রিকোয়ারমেন্ট তার চেয়ে আপনার রিকোয়ারমেন্ট মোর দেন এনাফ। তো আপনি যদি আমাদেরকে বলতেন যে কি কি ডিগ্রি আপনি সম্পন্ন করেছেন, আরেকটি আপনি আমাদেরকে বলবেন যে নতুন কেউ যদি অ্যাপ্লাই করতে চায়, যদি হার্ভার্ডেই ধরেন অ্যাপ্লাই করতে চায়, বা আপনি যে কোর্সটা করেছেন সেই কোর্সে যদি অ্যাপ্লাই করতে চায়, তাহলে কোন কোন ধাপ বা কি কি রিকোয়ারমেন্ট তাদের প্রয়োজন হতে পারে এবং কিভাবে তারা প্রস্তুতি নেবে? চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রথমে বলো, প্রত্যেকটা মানুষই বিদেশে চাকরিতে অ্যাপ্লাই, মানে এই পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে পারে। এই অ্যাপ্লাই করার জন্য প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হলো আত্মবিশ্বাস। অর্থাৎ আমার মধ্যে এরকম আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি বিদেশে পড়তে চাই। এখন বিদেশে পড়তে চাওয়ার সময় খেয়াল করতে হবে আমার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, যেটি প্রত্যেকটা মানুষই 7-8 মাস 1 বছরের মধ্যে চেষ্টা করলে প্রত্যেকের রিকোয়ারমেন্ট অর্জন করা সম্ভব। প্রথম রিকোয়ারমেন্টটা আপনি অটোমেটিকলি একটি মানুষ অর্জন করে, সেটি হলো ইন্টারমিডিয়েট। এসএসসি পাস সবাই করলে অ্যাপ্লাই করতে পারবেন অনার্সের জন্য। এবং অনেকের ভাবনা যে ডিগ্রি করলে হয়তো বা বিদেশে উচ্চশিক্ষা করা যায় না, এটি একটি ভুল ধারণা। আমি নিজেও বিয়ে করেছিলাম, মানে ব্যাচেলর অফ আর্টস করেছি, পরবর্তী উদ্যত আরো ডিগ্রি করেছি। রাইট। প্রথমে আমি যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল, আর নর্মালি আমি একজন বিয়ে যদি বলি, প্রথম ফার্স্ট ডিভিশন পেয়ে আমি উত্তীর্ণ হয়েছি। তারপরে এইটুক দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পৃথিবীর বিশ্ববিখ্যাত বিদ্যালয়। এবং মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার জন্য আপনার যে জিপিএ 5 বা গোল্ডেন জিপিএ, এটা রিকোয়ারমেন্ট নয়। রাইট। বিদেশে অ্যাপ্লাই করার জন্য প্রথম দরকার আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। রাইট। অর্থাৎ আপনি যেটাকে, যেটা আমাদের বাংলাদেশে আমরা যেটা এক্সপ্লোর করতে পারি না, যেটাকে আমরা সম্মান মনে করি না, যে একজন কবি মানুষ, আমরা মনে করি তুমি কবি, তুমি ভালো চাকরি পাও নাই। ওকে। তুমি আর্টিস্ট, তুমি ভালো চাকরি পাও নাই। রাইট। তুমি ফুটবল খেলো, তুমি তো ভালো চাকরি পাও নাই। তো ভালো চাকরি না পাওয়ার কারণে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আমাদের হারিয়ে যায়, প্রতিভাগুলো আমাদের ঝরে পড়ে, সৃজনশীলতা গুলো আমাদের হারিয়ে যায়। সো রাইট। এটাকে বিদেশে অ্যাপ্লাই করার জন্য ওরা সবচেয়ে বেশি লক্ষ্য করে, মানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তে চান, রাইট। তো সেটার জন্য সবচেয়ে প্রয়োজন আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কত আছে। রাইট। আপনি কি কবি, আপনি কি সাহিত্যিক, আপনি কি কার্টুনিস্ট, আপনি কি গায়ক। এরপরে ওরা আমাকে যখন দেখছে যে অন্যান্য মানুষের মতো আমার রেজাল্ট আছে, আমার টফেল আছে, আমার জিআরই আছে, আমার মাস্টার্স এ ফার্স্ট ক্লাস আছে, এরপর চিন্তা করছি এ কি একটু আলাদা কিনা সবার চেয়ে। তো রাইট। আলাদা ওরা খোঁজ দিকে দেখছে যে আমার একাধিক মাস্টার্স, এবং সেটা ব্যাচেলর অফ এডুকেশন। আপনি প্রশ্ন করেছিলেন আমাকে কি কি অর্জন করেছি। আমি ব্যাচেলর অফ আর্টস প্রথমে করেছিলাম লাইফের শুরুতে। রাইট। আর প্রথমে বলে দিই, আমি কোনো ইন্টারমিডিয়েটে ফেল করা স্টুডেন্ট, এটা আগে বলে দিই সবাইকে। বাহ। যারা চাচ্ছেন, যারা বুঝতেছেন আমি ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস এই শব্দটাকে জানেন, বাট এটাকে আহ, শুনেছেন, বাট নিজের লাইফে ইমপ্লিমেন্ট বা অ্যাপ্লাই করতে পারেনি, তাদের জন্য দিস ইজ দা সাজেশন মনে করতে পারেন, যে জাস্ট ইউ ক্যান ফেল করেছেন? ইন্সপায়ার জাস্ট। জি। ইন্টারমিডিয়েটে আপনি ফেল করে এখন হার্ভার্ডে আছেন? জি। আমি ইন্টারমিডিয়েটে ফেল করেছি, এবং সেই ইন্টারমিডিয়েট ফেলের ইতিহাসটা একটু ভিন্ন, বাট আই জাস্ট ডোন্ট ওয়ান্ট এক্সপ্রেস দাস এই বিষয়টা নিয়ে। কিন্তু যে বিষয়টা আমার জরুরি, আমি যখন ফেল করেছিলাম তখন আমার বন্ধুরা আমার রেজাল্ট কার্ড নিয়ে পুরো গ্রামে দৌড়িয়েছে, এই দেখো দেখো শমশের এত ভালো স্টুডেন্ট, তো সে তো ফেল করছে, এই ফেল করছে। তো এটা আমার ভালো লাগছে এই বিষয়গুলো, যে ওরা আমাকে সমালোচনা করছে। সো ওয়ান ডে জাস্ট, মানে আই উইল বি এবল টু প্রুভ দ্যাট জাস্ট হু আই অ্যাম। রাইট। সো এটা আমার মাথার মধ্যে কাজ করছে, তুমি আমাকে নিয়ে সমালোচনা করো, আমি আজকে উত্তর দেবো না। কিন্তু একদিন আমি তোমাকে ফোনে জানাবো যে তোমার এই সমালোচনা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সো দেন আমি বাসায় কারণে আমি মসজিদে চলে গিয়েছি, মসজিদে গিয়ে আমি নামাজ পড়িয়েছি। আমি তারপরে ইন্টারমিডিয়েট পাশ করেছি, আমার তারাবি নামাজের টাকা দিয়ে। এটা পাশ করার পরে দেন আমি বিএ পড়ছি। পরে আমি দেশগাঁও কলেজে, যদিও তখন আমার অনার্স করা হয়নি অর্থনৈতিক কারণে। তারপরে আমি আহ, আমার এক ভাই, দুলা ভাই আছে, মেয়ে দুলা ভাই, উনি লন্ডন ছিলেন, উনি আমাকে বুদ্ধি দিলেন তুমি এটা পড়ো। তো আমি পড়াশোনা করলাম, করার পরে প্রথম বিভাগে উত্তীর্ণ হলাম। তারপরে মনে হলো যে আমি যদি ইংরেজি প্রাইভেট পড়াই, সবাই বলে তুমি ইংলিশে কিছু পড়ো নাই, তোমার তো কিছু পড়া উচিত। তো এই কথাটা আমাকে গায়ে লাগলো, মনে করলাম হ্যাঁ তাহলে একটা কাজ করি, আমি আচ্ছা। এলেকটিভ ইংলিশ পড়ি। তো আমি আবার এলেকটিভ ইংলিশে পড়লাম। তো ওকে। চিন্তা করলাম ইলেকটিভ ইংলিশ পড়লাম, এটা তো শেষ না, শেষ তো আর আছে মাস্টার্স। তো আমি আবার লিটারেচারের উপরে আবার আমি তেজগাঁও কলেজ থেকে আবার আমি মাস্টার্স ওকে। সম্পন্ন করলাম। তো চিন্তা করলাম মাস্টার্স করলে কি হবে, আমাকে এখন তো আরেকটু শেখার প্রয়োজন আছে। তো এরপর আমি ব্যাচেলর অফ এডুকেশন করলাম, সেখানে প্রথম বিভাগে উত্তীর্ণ হলাম। মনে করলাম যে ব্যাচেলার করছি, এটা তো মাস্টার্স করা দরকার, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে আমি আইআর থেকে মাস্টার্স এডুকেশনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশনের উপরে আবার মাস্টার্স ইন এডুকেশন করলাম। এরপর চিন্তা করলাম যে না, আরো তো প্রয়োজন আছে, স্নাতক করার প্রয়োজন আছে। তো আমি বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে আমি তখন লতে স্নাতক করলাম। লতে স্নাতক করার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু প্রাইমারি স্কুলে চাকরি করতেছি, একটু ডিপিএডও করার প্রয়োজন, ডিপ্লোমা প্রাইমারি এডুকেশন আবার 1.5 বছরের কোর্স করলাম।
এরপরে আবার আমার কাছে মনে হয়েছিল যে না, আমাকে ফনেটিক্স এর উপর একটু ভালো যোগ্যতা অর্জন করা প্রয়োজন। তো পরে আমি ইস্টার্ন ইউনিভার্সিটিতে একটি আপনার কোর্সে ভর্তি হয়েছি, যদি ওটা পরবর্তীতে শেষ করিনি। সো এরপরে আমি কোনো কিছুকে মানে আমি চিন্তা করি সব সময় যে আমার যে দৌড়, আমার যে চেষ্টা, আমার যে প্রচেষ্টা, সেটি কখনো স্থির হয়ে যাওয়ার কথা না কোনো সামাজিক ব্যারিয়ারের কারণে। হ্যাঁ, আমার যে চেষ্টা বা প্রচেষ্টা, সেটা সীমাহীন, সেটা আমার মৃত্যুর আগ পর্যন্ত সেই স্বপ্নের দিকে ছুটে যেতে হবে। তো সেইখানে আমার মনে হলো যে আমার এই ডিগ্রিটা অর্জন করা একটা পাগলামি ছিল, বাট জেদ ছিল। এটা আমি ভাল লাগছে আমার আমার স্টুডেন্টরাও আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে তারাও এখন অনেক ডিগ্রি করছে। এখান থেকে শেখা যায় অনেক কিছু, প্রতিটা ইনস্টিটিউশনে পড়াশোনা করলে অনেক কিছু শেখা যায়। আর হার্ভার্ডে আমাকে আমাকে হার্ভার্ড যেহেতু আমাকে চয়েস করছে, সবচেয়ে বড় জিনিসটা হলো আমার টিচিং মেথডস। যেহেতু আমার কোর্সের নাম ছিল টিচিং অ্যান্ড টিচার লিডারশিপ, মানে আমি টিচারদের মধ্য থেকে আমি একটু ব্যতিক্রম কিনা। রাইট। তারা দেখছেন আমার এখানে ব্যাচেলর অফ এডুকেশন, মাস্টার অফ এডুকেশন, একই সাথে আমার ডিপ্লোমা প্রাইমারি এডুকেশন, এবং আমার 7 ইয়ার্স প্রাইমারি সেক্টরে আমার একটি অভিজ্ঞতা ছিল। তারপরে টিএমটি কোর্সে 500 আওয়ার্স ব্রিটিশ কাউন্সিল থেকে কোর্স করা। এর ফাঁকে আবার এরপরে আমার যে দীর্ঘ 12 বছর হাই স্কুল কলেজে স্টুডেন্টদের টিচিং দেওয়া, এর মধ্যে আমার জীবনের যে গল্প। এবং হার্ভার্ড সবসময় মনে করে ওই মানুষই সবচেয়ে বেশি সফল, ওই মানুষ সবচেয়ে বেশি স্বার্থ, যে ব্যর্থ হয়ে পরে ঘুরে দাঁড়াতে পারে। সো মানে ওরা বিশ্বাস করে যে আপনি সফলতা থেকে সফল হয়েছেন, এটা দিস ইজ নট এক্সাম্পল। রাইট। এক্সাম্পল ইজ যে আপনি যদি ব্যর্থ হন, আপনি কি করে ঘুরে দাঁড়িয়ে সফল হয়েছেন। এই লিডারশিপটা ওরা দেখতে চাচ্ছে। তো আমি আমার ইন্সপিরেশন। এসওপির মধ্যে আমি আমার লাইফের গল্প লিখেছি, কখন ব্যর্থ হয়েছি, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি, এরপরে আমি কেন এতগুলো ডিগ্রি করলাম, প্রত্যেকটা ডিগ্রির সাথে ইন্টার রিলেশনশিপ কি ছিল। সো আমি আমার এসওপির মধ্যে বুঝিয়েছি আমার কার্টুন কোন কাজে লাগিয়েছে, আমার গল্প লেখা, আমার কবিতা বলা, আমার উপস্থাপনা, হ্যাঁ এই সব কিছু, আমার গান, আমার গীতিকা রচনা, এগুলো সব কিছু আমার শেষে আমার কাজে লেগেছে ফাইনালি ইন দ্য টিচিং সেক্টরে। সো দেন হার্ভার্ড আমাকে অ্যাকসেপ্ট করেছে। সো আমার দিস ইজ দ্য নিউজ ফর এভরিওয়ান, যে যারা বিদেশে পড়তে চান, আপনি যদি ইফ ইউ ওয়ানা জাস্ট এনরোল অর যে স্টাডি অ্যাব্রোড, ফার্স্ট ইউ নিড টু হ্যাভ কনফিডেন্স রাইট। অ্যান্ড আ ড্রিম। সো এটা 1 নম্বর রাখতে হবে। 2 নম্বর বলো, ড্রিম অনেক সময় মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়, বাধা আসে, সামাজিক বাধা, পারিবারিক বাধা, অর্থনৈতিক বাধা। সো ফ্রাস্ট্রেট হওয়া যাবে না। ইয়া। একটু ধৈর্য, একটু ধৈর্যশীলতার সাথে, আল্লাহ আছে, আল্লাহ কোরআনে বলে আমি ধৈর্যশীলতার সাথে আছি। সো একটু ধৈর্যশীল হলেই আবার সফলতা চলে আসবে। উই নিড টু কিপ ড্রিমিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, রাইট। অনেক কিছুই বললেন, এর মধ্যে থেকে আমি কয়েকটা বিষয় জানতে চাই। আপনি বললেন যে আপনি গান আছে, আপনার গীতিকা আছে, আপনার ছড়া আছে, কবিতা আছে, মানে টোটাল কি কি করেন আপনি? একটু যদি বলতেন যে আপনার মানে উম, এই যে। প্রথমে এই বিষয়টা বলতে গেলে আমি প্রথমে আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে এই পর্যন্ত এনেছেন, ওনার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। জি, কারণ আলহামদুলিল্লাহ। আমার এই সফলতার পিছনে আমি নিচে একজন নিঃস্ব মানুষ। আমার এই সফলতার পিছনে স্রষ্টার একটি বিশাল বিশাল একটা কর্ম, আমাকে নিয়ে একটি পরিকল্পনা আছে, শিওর। যেটা আমি তাবলিগের 3 চিলে যখন দিয়েছিলাম 2005 সালে। তাবলিগে দেওয়ার পরে আল্লাহ তালা পরীক্ষা করে বান্দাকে, যে আসলে সে আল্লাহর পথে স্ট্রং আছেন কিনা। তা আমি তাবলিগে যাওয়ার পর থেকেই আমার ব্যর্থতা শুরু। আমি আগে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, দুর্দান্ত স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি তাবলিগে আসার পর থেকেই আমার বাধার সম্মুখীন হয়। কিন্তু আমি সবসময় আল্লাহকে বলতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি এই অবস্থাতে আমাকে যে পরীক্ষা করছো, আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত নই, কিন্তু আল্লাহ তুমি আমাকে থেকে উত্তোলন করো, আসলে আমার ওইরকম ইমান নয়। তা আমি ওখান থেকে আল্লাহর কাছে সবসময় আমি লেগে থাকতাম, তাবলিগের সাথে কখনো বিচ্ছিন্ন হইনি। তো তাবলিগের সেই পর থেকেই আসলে আমার 2-3 বছর আমার একটু কষ্ট হয়েছে। এরপর থেকে অস্বাভাবিক, মানে স্বপ্নময় সফলতা আসা শুরু করছে আমার জীবনে। আচ্ছা। তো আমি সেটাকে আমি বুঝতেছিলাম অনেকবারই, কারণ আমার সবচেয়ে বেশি বলো আমি কবি মানুষ, আমি গান লেখি, আমি অনেক গান, আমার প্রায় মোর দ্যান 20,000-এর উপরে কবিতা লেখা আছে, গান কবিতা মিলে যদি আমি আলোচনা করি। মাশাআল্লাহ। আমার ভালোবাসার কবিতা লেখা আছে, ভালোবাসার গান লেখা আছে। আচ্ছা। আমার শিক্ষকদের নিয়ে আমি একটি আহ, আহ, মানে একটি খুবই বিদ্রোহী একটি গান, যেটি 1,46,000 ভাইরাল হয়েছে, যেটি গীতিকার এবং সুরকার ছিলাম আমি নিজে। গানটি গিয়েছেন আব্দুর রহিম সান্টু, উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী। গজল লেখা আছে, অজস্র গজল লেখা আছে। আমি আমি ছবি আর্ট করতে পারি। আমি নিজেও গান গাই। আর আমার কবিতা আবৃত্তি করি, উপস্থাপনা করতাম এক সময়, অনেক উপস্থাপনা, বড় বড় স্টেজে আমি উপস্থাপনা করেছি। আর উম, আর বলতে গেলে মানে প্রতিভার বিষয়গুলো কি আসলে আমার নিজের এটা অর্জন নয়, এটা আল্লাহ আমাকে দিয়েছে। আমি 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 আমেরিকাতেও একটি জুম্মার নামাজ পড়াই, হাইড পার্ক ইসলামিক সেন্টার
সোসাইটি হাইড পার্কে আমি জুমার নামাজ পড়াই। ওকে। সো এইটি মনে হলো আমার এইটুকু আছে আর কি। আমি আল্লাহ দিয়েছে। আমি শুনেছি যে আপনি একটি বই লিখছেন। ইনফ্যাক্ট একটি না, কয়েকটি বইয়ের মধ্যে অন্তত দুটি বইয়ের কাজ প্রায় শেষের দিকে। যদি আপনার বই দুটি সম্পর্কে বলতেন। রাইট, ফার্স্ট বলো অ্যাকচুয়ালি আ জার্নি টু হার্ভার্ড, বিকজ এটা বলে আমার জীবনে, এটা শুধু আমার জার্নি থেকে হার্ভার্ড পর্যন্ত নয়, এটা আমার জীবনের শুরু জার্নি থেকে হার্ভার্ড পর্যন্ত। আমার এই যে ব্যাপক সময়গুলো, আমার যুদ্ধক্ষেত্র বা স্বপ্নের সাথে যুদ্ধ, জীবনের সফলতার সাথে যুদ্ধ, রাইট। পারিবারিক সামাজিক যে সমালোচনার সাথে যুদ্ধ, সেই যুদ্ধ এবং আমার মনের আত্মবিশ্বাসের একটি বহিঃপ্রকাশ হলো জার্নি টু হার্ভার্ড বই। যেটি আমাকে আসলে, এটি এই বইটি লিখছি শুধু আমার নিজেকে জাহির করার জন্য নয়, নেভার। এটি আমি প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা যারা এখনো চাকরি পাননি কিন্তু আসলে মেধাবী সম্পন্ন, তারা যেন এই বইটি পড়ে অনুপ্রাণিত হয়, হয়ে যে তারা যেন বিদেশে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এই বই পড়ে যিনি ফেইলার যারা আছেন, যারা জীবনের পরীক্ষা ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, সফলতা চাকরি ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, তারা জীবনের অনেক স্বপ্ন তাদের জীবনে পূরণ হয়নি, জানি এই জার্নি টু হার্ভার্ড এই বইটি পড়ে জানি সেখান থেকে উঠে দাঁড়াতে পারে, তখন হবে আমার এই বইটি সফলতা, এই বইটি লেখার সফলতা। এই জন্য আমি বইটিকে লিখে এখন আমি বইটিতে সাজিচ্ছি, মানে বানান বুনান সব ঠিক করছি, প্রচ্ছদ গুলোকে ডিজাইন করছি। আরেকটি বই হলো আমার একটি মিস্ট্রিস গ্রামার বই। আমরা জানি যে বাংলাদেশের শিক্ষার্থীরা গ্রামার পড়তে জানে, পড়তে চায় এবং সেজন্য অনেক টাকা ব্যয় করে। আমি চাচ্ছি এমন একটি বই উপহার দিতে যে বইটির মধ্যে একটু বিশেষ ব্যতিক্রম কিছু পাবে। যেমন এক্সাম্পল, আমি অনেকে আমাকে ধরেন প্রশ্ন করছে, স্যার অ্যামিজের পর আইনজি হয় কেন? আমরা বলি এটা রুলে আছে অ্যামিজের পর আইনজি হয়, বাট রুল তো একটা নিয়ম, সেই নিয়মটা কি? সো রাইট। বলছে এটার কোনো নিয়ম, এটাই নিয়ম। সো আমরা অনেক রুল মুখস্থ করে ইংরেজি শেখাচ্ছি, কিন্তু এই রুল মুখস্থ করে ইংরেজি শেখা সম্ভব নয়। ইংলিশে প্রত্যেকটি জিনিসে এক একটি করে মিস্ট্রিয়াস গ্রামার আছে, রহস্যময় গ্রামার আছে। রাইট। সেই গ্রামার গুলোকে আমি 700 পেজে সাজিয়েছি। কোনো মানুষ যদি জিরো থেকে হিরো হতে চায় ইংরেজি ক্ষেত্রে, সে বাসায় বসে এই বইটি পড়ে পড়ে সে ইংরেজি গ্রামার এবং ইংলিশে কথা বলা এবং আইএলটিএস টোফেলে ভালো রেজাল্ট করা, জীবনের স্বপ্ন চেঞ্জ করার জন্য এই বইটি মনে করি আর একটি সেকেন্ড হ্যান্ড হতে পারে। আমার এটা, মানে আই বিলিভ ইট। আমি সো আপনার বইগুলো বের হলেই, প্রকাশ যখন হবে, প্রিন্টেড ভার্সন আসলেই আমি নিজে সংগ্রহ করব। এবং আমি আপনাকে, মানে আই ইনভাইট ইউ, বাট নট অনলি ইউ, আপনার মাধ্যমে আমি সবাইকে ইনভাইট করি। আমি ওই বইয়ের থেকে কিছু কথা, কিছু লেখা আমি আমার ফেসবুক ওয়ালে লিখে দিচ্ছি প্রতিদিন। হ্যাঁ, আমার মানে এটা, কারণ কি অনেক, এবং কমেন্টে যদি কেউ প্রশ্ন করে যে স্যার আমার গেটের পরে কেন ভীতি হয়, বেকের পরে কেন মূল ভাব হয়, রাইট। সো রাইট। আমি কমেন্ট বক্সে লিখে দেবো, কারণ এটি রুল নয়। কারণটা কি? মানে রুল বলে উচিত ছিল আমাদের বাংলাদেশের মানুষদের যে গ্রামারটা শেখানো উচিত ছিল আমাদের কথা বলার জন্য, লেখার জন্য, বাট আমরা গ্রামারটা শিখি শুধুমাত্র পরীক্ষার জন্য। আমি দেন পরীক্ষা যখন শেষ হয়ে যায় আমাদের এই সেই অর্জনটা হারিয়ে যায়। সো আমি যে বইটি রচনা করছি বা আমি যে ফেসবুকে লেখালেখি করছি, সেটা বলো মানে হাউ টু স্পিক ইংলিশ, সে কিভাবে ইংরেজি কথা বলতে হবে, সেটা বেসড অন গ্রামার, অ্যাকর্ডিং টু দ্য গ্রামার। সে গ্রামারটা হবে অবচেতন প্রক্রিয়ায়, সচেতন নয়, জেনে বুঝে নয়, যেটা আমি ইংরেজি মায়ের ভাষা শিখেছি এইভাবে। ইংরেজিটা এভাবেই শেখে। আমার এখানে আমি এমএসসি করতে এসে আমি দেখেছি ইংল্যান্ডে যত বাচ্চা এসেছে, অর্থাৎ মানে যারা পড়াশোনা করতে আসছে, অনেকেরই বেবি নিয়ে এসেছেন। এবং বাচ্চাদের সাথে কথা বলে তারা 2 মাস বা 3 মাস স্কুলে যাওয়ার পরে এত সুন্দর করে ইংরেজি বলে, মানে তার দ্বারাতে সম্ভবই না যে 3 মাস পরে একটা ছোট বাচ্চা ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে উইদাউট মানে গ্রামারের কোনো ভুল হচ্ছে না। সো এটার নিশ্চয়ই কোনো একটা মেথড আছে, যে মেথডটা আমরা আমাদের দেশে মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই। আপনার মাধ্যমে যদি এটা যায় তাহলে না, খুবই এটা ভালো। আমি 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 নিজে যখন প্রাইমারি শিক্ষক হিসেবে আমি যেটা উপলব্ধি করেছি, বাংলাদেশের প্রাইমারি সেক্টরে আমরা যদি বাচ্চাদেরকে শিখাইতে পারতাম মানে সত্যিকার এই অ্যাকসেন্ট বা আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টে, তাহলে আমাদের বাংলাদেশের পুরো রূপরেখা চেঞ্জ হয়ে যেত। কিন্তু সমস্যা হলো আমাদের যারা এই বই রচনা করেন, যারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের রূপরেখা তৈরি করেন, তারা আসলে মুখস্থ বিদ্যাকে বেশি প্রায়োরিটি দেন। সেক্ষেত্রে আমাদের পুরো বাংলাদেশের এত প্রাথমিক বিদ্যালয়, সেক্ষেত্রে যেমন আমি আমার যখন স্টুডেন্টকে পড়াই, আমি যখন বলি বাচ্চাদেরকে বলি যে বলো তো তুমি এটাকে বেসিক হবে কিনা। এখন আমরা ছোটকালে পড়ে এসেছি ABCD, অর্থাৎ এর যে সাউন্ডটা এই, হুম। সেটা কোনো আমরা ছোটকাল থেকে জানতাম। যদি জানতাম এই, তাহলে আমি কোনো বলতাম বেসিক, নেভি, হুম। আমি এরকম টেবল এরকম ইউজ করতাম। হুম। হুম। তো আমরা ইউজ করছি ABCD, এ। আই, আই, এই আই। কারণে আমরা যখন বলি টেবিল, আমরা তখন বলি, আমি যখন এ বলি, হ্যাঁ, তখন তো আমার এর সাউন্ডটা চলে আসে। সো রাইট। আমার জীবনের যে এই যে উচ্চারণটা, ওটাই আমার মধ্যে সবচেয়ে ভুল। এবং আমি আমার নিজে লক্ষ্য করেছি, আমি যখন আমেরিকাতে এসেছি, আমার যে ল্যান্ডলর্ড আছে আমাকে ফার্স্ট টাইম প্রশ্ন করেছিলেন, রাইট। সো ক্যাট গট মাই টাং। সো মানে আই ওয়াজ ফিলিং
ব্লু, মানে আই ওয়াজ ফিলিং ব্লু বললাম কি, আমি সেকেন্ড টাইম উনি আমাকে বলেছিল সো ইউ কুডন্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট আই এম ফিলিং ব্লু। সো আমি চিন্তা করছিলাম ক্যাট গট মাই ঠাং, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্সেস, আই ডোন্ট নো। কারণ এই যে যে কারণ ভাষা বলো, জাস্ট ল্যাঙ্গুয়েজ মিন দ্য মিউচুয়াল ইন্টেলিজিবিলিটি, জাস্ট হাউ টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি কি করে আপনাকে বুঝাতে পারি এটা ভাষা। সো আমরা যে ভাষাটা অর্জন করেছি সেটা আমি ওই ব্রিটিশ কাউন্সিলের ওই ম্যাথু হকিং এর কাছে পড়ার সময় দেখেছি। আমরা কথা বললে বিদেশিরা বোঝে না, বিদেশিরা কথা বললে আমরা বুঝি না। এটার ফার্স্ট প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানকে উন্নয়ন করা। আমার শিশুরা যদি খুব ভালো মানের ইংরেজি বলতে পারে, তাহলে এই শিক্ষার্থীরাই আইএলটিএস করলে ভালো রেজাল্ট করবে, টোফেল করলে ভালো রেজাল্ট করবে উইদাউট প্রিপারেশন নিয়ে, এবং তারা বিদেশিদের মতো ইংরেজি বলবে উইদাউট গ্রামার ছাড়া। শামসুর ভাই, আমরা কথা বলছিলাম আপনার প্রাইমারি এডুকেশন নিয়ে, যে আমরা কেন আমাদের দেশের প্রাইমারি এডুকেশনে ভালোভাবে শিক্ষা দিতে বা ইংরেজি শিক্ষাটা দিতে ব্যর্থ হচ্ছে, যার তুলনায় বহির্বিশ্বে আরো খুব সুন্দরভাবে দিচ্ছে, বা গ্রামার কেন শেখাচ্ছে, এই বিষয়ে যদি আরেকটু বলতেন। আমি আমার দীর্ঘ 7 বছরের যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি, আমাদের বাংলাদেশের শিশুরা অনেক মেধাবী, অনেক সৃজনশীল, এগুলো আসলে রিসার্চ বেস এডুকেশন হচ্ছে না। আমরা বিদেশিদের কাছে বিদেশির বা পড়াশোনাগুলোকে ফলো করি, বা তাদের যে কারিকুলাম বা প্যাডাগজি গুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটার আমাদের ধ্যান ধারণা নেই। মনে করতে হবে আমেরিকার যে প্যাডাগজি, আচ্ছা। আমেরিকার যে কারিকুলাম, সেটা আমেরিকার শিশুদের জন্য। রাইট। আমাদের যদি সেই বাংলাদেশে আমরা যদি সেই প্যাডাগজি কারিকুলামকে ইমপ্লিমেন্ট করতে চাই, তো বাংলাদেশে আমাদেরকে রিসার্চ করা দরকার যে আমাদের শিক্ষার্থীরা কি ধরনের কারিকুলামে তারা অভ্যস্ত এবং কোন কোন কারিকুলাম আমাদের ডেভেলপমেন্ট করা দরকার। সেখানে প্রথমে দরকার আমাদের শিক্ষকদের শিক্ষকতার পেশার মান উন্নয়ন করা। কারেক্ট। আমরা যদি টিচিং পেটাকে ডেভেলপমেন্ট করতে না পারি, শিক্ষকদের যদি অ্যাকসেন্ট চেঞ্জ হয়, শিক্ষকদের যদি প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়, শিক্ষকরা যদি অনর্গল ইংলিশে কথা বলতে পারে, দেন সেই শিক্ষকই আমাদের শিক্ষার্থীদেরকে অনর্গল কথা বলা শিখাতে পারবে। কারেক্ট। এজন্য আমার কাছে মনে হলো বাংলাদেশের যে ন্যাপ, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এবং আমাদের যে আহ, আমাদের গণশিক্ষা যে অধিদপ্তর আছে, আরো বেশি কার্যকরী ভূমিকা পালন করা, বিদেশ থেকে পলিসি না এনে বিদেশের শিক্ষা কি করে বাস্তবায়ন করা যায় তার পূর্ব রিসার্চ করা। কারেক্ট। একটি শিক্ষা ব্যবস্থা কখনো পরিবর্তন হবে না যদি তার আমি বেসমেন্টটাকে আমি আবার পুনর্নির্মাণ না করতে পারবো। ওকে। যেমন আমাদের বাংলাদেশে যদি আপনি এক্সাম্পল নেন, ক্লাস 5 এর বই, এটি ক্লাস 8 এর স্টুডেন্টই সলভ করতে পারবে না। রাইট। যখন 5 এর ইংরেজি প্রশ্নের সলভ যদি 8 এর স্টুডেন্ট করতে না পারে, তখন তো সেই শিক্ষক কি করে, বাধ্য করে ভরে লিখে দেয়, আর শিক্ষার্থী দেখে দেখে সেটা উত্তর দিবে। কারণ আমাদের এখন চাপ দিচ্ছে সরকার, 100% পাস লাগবে। রাইট। এবং শিক্ষকরা ব্যর্থ বাচ্চাদেরকে রিডিং পড়াতে, তারা ব্যর্থ হয়েছে। মূল কারণ শিক্ষকরা না, মূল কারণ হলো পলিসি মেকিং। সিস্টেম। আমাদের বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা পলিসি মেকিং এর আসনে বসে আছেন, তাদেরকে অবশ্যই রিসার্চ বেস পলিসি ইমপ্লিমেন্ট করা দরকার। দ্যাটস রাইট। কারণ আহ, এই যে ধরেন, যদি পলিসিটা যদি ঠিক না হয় আর সিস্টেমটা যদি আমরা ডেভেলপ না করতে পারি, তাহলে তো এই যে শিক্ষার্থীরা পড়ছে এটা কাজেও আসছে না, আবার এটা ওয়েস্টেজ অফ টাইম এবং ইয়তের যে একটা একটা সামষ্টিক কম্বাইন্ড একটা ফোর্সের একটা ওয়েস্ট হচ্ছে। সো যদি আমি আমি যদি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমরা যে বাংলাদেশে অনার্স মাস্টার্স পাশ করি বা ডিগ্রি মাস্টার যাই আমরা আলোচনা করি, এটি যে প্রাগমেটিক পড়াশোনা নয়। একটি অনার্স পাস ছেলে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করে সারা জীবন যা পড়ছে, পড়ার পরে সেটা জিরো। ওটা কখনো শিক্ষা না যে শিক্ষা আমার আচরণ পরিবর্তন না ঘটাবে। ওটা শিক্ষা না যে শিক্ষা আমাকে কর্মসংস্থান না যোগাবে। সো রাইট। আমরা যে অনার্স মাস্টার্স পাশ করি বা ডিগ্রি মাস্টার্স পাশ করি, এর মূল উদ্দেশ্য হলো সার্টিফিকেট চাই আমরা শুধুমাত্র। তো পড়াশোনার মূল টার্গেট কখন সার্টিফিকেট নয়, পড়াশোনার মূল টার্গেট হলো অর্জন। আমি অর্জন। কি অর্জন করলাম আমার এই 12-14 বছর আমার এডুকেশনাল জার্নিতে। সো রাইট। এটাকে আমার মনে হয় যে হোল দ্য এডুকেশন সিস্টেমকে, মানে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট মানে চেঞ্জ দ্য হোল দ্য সিস্টেম অর সেটিং। আমার কাছে মনে হলো, এটা আমার ব্যক্তিগত মত। এবং হার্ভার্ডে যে পড়াশোনা করতে গিয়ে আমি যেটা দেখেছি, তারা প্রচুর রিসার্চ বেস এডুকেশন, সেখানে আপনার সৃজনশীলতাকে বেশি প্রাধান্য দেয়। যেখানে বাংলাদেশের ওয়েদার দেন, বাংলাদেশে আপনার জিপিএ কে বেশি প্রাধান্য দিচ্ছে। সে রাইট। জিপিএটা আপনার দেখে লেখে হোক, নকল করে হোক, মুখস্থ করে হোক, মনে রাখতে হবে একটি শিক্ষার্থী যদি দেখে পাশ করে জিপিএ 5 পায়, একটি শিক্ষার্থী যদি মুখস্থ করে জিপিএ 5 পায়, দুটি একই ধরনের। কারণ দেখে যে পড়লো সেও কিছু শেখেনি, মুখস্থ করে যে পরীক্ষা দিল সেও কিছু শেখেনি। রাইট। দুজনের বিদ্যাটা হারিয়ে যাবে রেজাল্টের পরে। সো রাইট। আমাদের এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করা দরকার
যে শিক্ষাটা কখনো হারাবে না, যেটি কখনো ডিস্ট্রয় হবে না, যে এক্স্যাক্টলি। শিক্ষা সবসময় মানুষের জীবনে প্র্যাগমেটিক হয়ে থাকবে, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবর্তন করা দরকার। রাইট। এখানে কিছু বিষয় আমি আমার অভিজ্ঞতা থেকে যদি শেয়ার করি আপনার সাথে, যেমন এখানে ছোট বাচ্চাদেরকেই হাইওয়ে কোড যেগুলো আছে, অর্থাৎ একটা রাস্তায় কিভাবে চলতে হবে, কোথায় ময়লাটা ফেলা যাবে না, কোথায় কোন ধরনের আবর্জনাটা ফেলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, কোন ধরনের জিনিসপত্র দেখা যাবে, কোন ধরনের জিনিসপত্র দেখা যাবে না, এগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া হয়। এবং প্রাইমারি স্কুল যেগুলো আছে সেগুলোতেই সকল পড়াশোনা সেখানেই শেষ হয়ে যায়, এবং গেমসের মাধ্যমে পড়াশোনা হয়। অর্থাৎ মাল্টিপ্লিকেশন টেবিল তারা মানে বিভিন্ন খেলার মাধ্যমে শেখে, এবং বিভিন্ন ছড়ার মাধ্যমে তারা ওয়ার্ড মিনিং শেখে, যেটা সে বাসার মধ্যে কিন্তু সেটা সে করতে চায় না। আমি অনেক বাচ্চার সাথে কথা বলেছি, বাংলাদেশি বেবিস, যারা হলো আপনার বাংলাদেশের প্রাইমারি স্কুলে পড়তো, এখানে এসে এখানকার স্কুলগুলোতে পড়ে, তাদের সাথে কথা বলে প্রত্যেকেই স্কুল যদি বন্ধ থাকে সে কান্না করে। অর্থাৎ তার স্কুলে যেতে তার খুব আগ্রহ, কারণ তাদের সিস্টেমটা হয়তো সেইভাবে ডেভেলপ করা, যেটা আমাদের দেশে সম্ভব হচ্ছে না। আপনি এটাই বোধহয় বলতে না, চাচ্ছেন। আমি যেটা আপনি একবারে রাইট পয়েন্টে আছেন। বাংলাদেশে একটা শিশু যখন স্কুলে তাকে জোর করে পাঠানো হয়, রাইট, একই শিশু যদি আমেরিকায় আসবে বা আপনার ব্রিটেনে যায়, যদি সে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। রাইট, কারেক্ট। এর মূল কারণ হলো এই আমেরিকায় বলো টিচার, তিনি টিচিং দেন না, টিচার গাইড করে, কন্ট্রোল করে না, গাইড করে। যেটাকে রাইট, আমরা ইনস্ট্রাকশন বলি। লার্নিং উইথ প্লেইং মেথড, অর্থাৎ খেলতে খেলতে শেখা। সেটা কারেক্ট। প্র্যাগমেটিক, আপনি গোসল করতে হবে কি করে, কি করে কাপড় চোপড় গুছাতে হবে, পুরো স্কুলে ডিজাইন করা। রাইট, একটি বাচ্চা সে কিভাবে ব্রাশ করবে, সে ব্রাশ করে সে কি করে গুছাবে, কিভাবে সে খাবার খাবে, মন্টেসরি প্রোগ্রাম। অর্থাৎ একজন ইতালি একজন বিখ্যাত শিশু দার্শনিক একজন, তিনি রাইট, সাইকোলজিস্ট, তিনি এই একটি শিশুকে কি করে মানে একবারে জিরো থেকে আস্তে আস্তে দাঁড়াবে, সে কি করে মানে স্কোফোল্ডিং আমরা যেটাকে বলি, যে রাইট, একটা শিক্ষক তাকে সাপোর্ট করলেও সে ধীরে ধীরে সে নিজের কাছে নিজেই করতে পারবে। কারেক্ট। হ্যাঁ, এই ধরনের প্রশিক্ষণ তারা স্কুলে বসে পায়। আর আমাদের বাংলাদেশে বললে আমরা কি করি, আমরা প্রাইভেটটাকে বেশি জোর দেই। শিক্ষকদের কি 5 দিনের 3 দিনের ট্রেনিং করায়, সেটা ইউআরসি করে, উপজেলা রিসার্চ ইনস্টিটিউশনে, রিসার্চ সেন্টারে, যেটা বাংলাদেশ অধিদপ্তর টাকা বরাদ্দ হয়, সেই শিক্ষকরা সেখানে টাকা পায়, সে টাকা পেয়ে বাড়িতে চলে যায়। দেন এটা আমার স্কুল পর্যন্ত পৌঁছায় না। এটা শিক্ষকদের দোষ না, দোষ বলো যারা নির্মাণ করেছেন আর কি এই পদ্ধতিগুলো। তারা আসলে এটা জানে না যে আমাদের শিক্ষার্থীরা কি কি, তারা কি কি করা উচিত। অর্থাৎ চিন্তা করেন, আপনি একজন আমেরিকার শিশু যা যে জিনিসটা খেতে পারবে, ওই রাইট। একই খাবার কি বাংলাদেশি শিশু পারবে খেতে? না। পারবে না। আমেরিকার যে আপনার যে ফ্রাস্ট্রাসের যে আপনার যে ইনফ্রাস্ট্রাকচারের যে উন্নয়ন ডেভেলপমেন্ট, যে correct, আপনার স্পেস, যে এনভায়রনমেন্ট গুলো আছে, সেটাকে আমাদের বাংলাদেশের শিশুদেরা কি সেরকম পায়? নাই। পাবে না। আমেরিকার একজন শিশুকে যে পড়াবে, তার আর্লি চাইল্ডহুড এডুকেশন লাগবেই। ধরেন রাইট, মেবি ধরেন আমি জাস্ট আই ওয়ান্ট গেট জাস্ট আ প্রাইমারি টিচার সার্টিফিকেট ইন আমেরিকা, সো আমাকে ম্যাসাচুসেটস এর সার্টিফিকেট নিতে হবে। কারেক্ট। মানে যদি আমার এই ম্যাসাচুসেটস এর টিচিং সার্টিফিকেট থাকে, আমি হার্ভার্ডে পড়ে কলেজের স্টুডেন্ট পড়াইতে পারবো, আমি কিন্তু প্রাইভেট স্টুডেন্ট পড়াইতে পারবো, দেন আমি নেভার আই ক্যান টিচ, অর নেভার আই উইল বি এবল টু টিচ দ্য ইনোসেন্ট চিলড্রেন, ইটস নট পসিবল। কেন? কেন ওদেরকে পড়ানোর জন্য আমাকে জানতে হবে সাইকোলজি কি, আমি কি ধরনের বিহেভিয়ার আমি মেনটেন করব, কি করে আচরণ করবো ওদের সাথে, এটি আমাকে একদম টিচার হয়ে শিখতে হবে। তো বাংলাদেশের যে সমস্যাগুলো, যেই পরিমাণ বাজেট হচ্ছে, এত বাজেট পৃথিবীর কোথাও হয় না আমাদের প্রাইমারি সেক্টরে। বাট বাজেটটা হচ্ছে শুধুমাত্র বাজেট হওয়ার জন্য, প্রকাশ করার জন্য, শো অফ করার জন্য। এই যে এত টাকা বাজেট হচ্ছে, আমাদের এখন ন্যাপে গবেষণা চলছে, আমাদের প্রাথমিক শিক্ষকদের এখন 6 দিনের ট্রেনিং হচ্ছে। আমি দেখেছি, যেহেতু আমি একটু মাস্টার ট্রেনার ইন ইংলিশে, প্রাইমারি টিচারদের ট্রেনিং করিয়েছি। প্রাইমারি টিচার ট্রেনিং করা অবস্থায় আমাকে বলেছে, আমি নাম বলতে পারবো, তারা আমাকে বলেছে, শমশের ভাই আপনি যে ক্যারিকুলামটা দিয়েছেন তার বাইরে আপনি ট্রেনিং করেছেন। আর আমরা যদি কথাই নিজেরা না বলতে পারি, সো দেন আমরা কি করে বাচ্চাদের কথা বলা শেখাবো? সো আমাদেরটা হয়েছে এরকম যে আপনি উম, ধরেন আহ, পানি কি, আপনাকে শিখাইতেছে পানি বলো এমন একটি পদার্থ যেটি খুবই গুরুত্বপূর্ণ, বাট আপনি পানি খাইতেই জানেনই না পানি কিভাবে খেতে হয়। সো আমাদের মূল পড়াটা বলো আমাদের মাথার চারিপাশে দিয়ে শুধু ঘোরে। মূল প্র্যাগমেটিক প্র্যাকটিক্যাল যে এডুকেশন অ্যাচিভমেন্টটা, সেটা আমাদের পুরো বাংলাদেশে, সো প্রাইমারি শুরু করে একবারে মাস্টার্স পর্যন্ত, এই পড়াশোনা দ্বারা একটা ছেলে চাকরি না পেলে সে জীবনে কিছুই করতে পারে না।
যে জন্য আমাদের পড়াশোনা করা শেষে যদি কেউ চাকরি না পায় আত্মহত্যা করে, অনেক সৃজনশীল মানুষ ঝরে পড়ে। সো আমাদের পড়াশোনাগুলো তো একটু বাস্তবমুখী করা দরকার, যেমন ভোকেশনাল পড়াগুলা আমি দেখেছি ওরা বাস্তবমুখী পড়াশোনা করে। আমরা যেটা সায়েন্সে পড়েছি, আমি নিজে একজন সায়েন্স স্টুডেন্ট ছিলাম, আমরা পড়েছি কার্বন ডাই অক্সাইড। রাইট। জীবনে আমি জানি না আপনি কার্বন ডাই অক্সাইড ধরে দেখছেন কিনা। হুম হুম। আমি মুখস্থ, আমরা সালফার অ্যাসিড মুখস্থ করেছি। আমরা এই যে যে মানে আমরা যেটা দেখি নাই ওটাকে আমরা মুখস্থ করেছি, এই ধরনের পড়াগুলোকে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, যেটা এখনো বাংলাদেশে আচ্ছা। বিদ্যমানে পড়াশোনা। সো বাংলাদেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য, যেটি আপনি এখন লন্ডনে পড়াশোনা করেছেন, আমি হার্ভার্ডে পড়াশোনা করেছি, আরো অনেক স্কলার আছে যারা বিদেশে পড়াশোনা করে এসেছেন, বিদেশে পড়াশোনা করে এসে বিদেশে পলিসি ইমপ্লিমেন্ট না করে এনভায়রনমেন্ট চেঞ্জ করা প্রয়োজন। কারেক্ট, আপনার এই কথাটার সাথে আমি শতভাগ একমত। আপনি ধরেন আমেরিকা থেকে আপনি বেতন নিলেন, আপনি রাইট। জানলেন যে একজন টিচার, আমেরিকান টিচার, তিনি বাচ্চাদেরকে পড়ান, তার বেতন আছে মিনিমাম 40-র উপরে, অত মাসে যদি আপনি ধরেন 6 লাখ টাকা কামাই করে মিনিমাম, কারেক্ট। তো 6 লাখ টাকা যদি তাদের আর্ন হয়, সেই শিক্ষক সেই রকম পড়াই তো দিবে। আর কারেক্ট। আপনি একজন 18,000 টাকা 17,000 টাকা একজন শিক্ষকের বেতন দিয়ে সেই 6 লাখ টাকার মান চাচ্ছেন, তা তো এতে সত্য তো, না। এটা তো কখনো বিশ্বাসযোগ্য নয়। সার্বিকভাবে একটা ব্যাপার যদি আপনি বলেন যে হঠাৎ করে তো একটা দেশের খুব বেশি চেঞ্জ করা সম্ভবও না। মানে একটা বিশাল জনগোষ্ঠী, আমাদের দেশের যে জনসংখ্যা সেটা কয়েকটি দেশ মিলিয়ে হয়তো সেই জনসংখ্যাটা আছে। এবং আহ, বিভিন্ন বাজেটের ইস্যু আছে, বা এগুলো ম্যানেজমেন্টের বিষয় আছে। হঠাৎ করে তো পুরো টপ টু বটম চেঞ্জও করা সম্ভব না। তো এক্সিস্টিং সিস্টেম থেকে আপনি কি মনে করেন, যে আপনি ধরেন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন more than 7 years, শিক্ষা রিলেটেড বিষয়গুলোতে আপনি অনেক দিন যাবত আছেন। তো আপনার কি মনে হয় আমাদের যে বর্তমান সিস্টেম, সেই সিস্টেমটাকে আমাদের এই লাইফটা অথবা এই ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছাবে, অনেক শিক্ষক দেখবেন, তারা কি করে নিজেদের স্কুলগুলোতে কোন বিষয়গুলো চেঞ্জ করলে, বা পলিসি লেভেলে ধরেন একজন ইওনো, উনি যদি চান তার আন্ডারে অনেকগুলো স্কুল আছে, ছোটখাটো পলিসি কি ধরনের চেঞ্জ করে একটা ভালো পরিবর্তন আনতে পারে বলে মনে করেন? দুর্দান্ত প্রশ্ন করেছেন। মানে আমাদের আজকের এপিসোডের লার্নিং আউটকামসটা আগে আপনি প্রশ্ন করেছেন Right. লাস্টে। আমাদের এই বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের এই ব্যাপক পরিবর্তন এবং একটি রেভলিউশন সৃষ্টি করার জন্য কোনো বাজেটের প্রয়োজন নেই, কোনো আচ্ছা। বাজেটের প্রয়োজন নেই। প্রয়োজন প্রয়োজন হলো আমাদের ভিতরের মানসিকতাকে পরিবর্তন করা। রাইট। যেমন আমি আমি যদি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লেভেল পর্যন্ত জানে না এখানে কি হচ্ছে, মাঠ পর্যায়ে কি হচ্ছে। আচ্ছা। আমি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে একটি গবেষণাপত্র করি যে আপনারা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিয়ে আপনি কম্পিউটার কাজ করান, আপনি ডিসির প্রোগ্রাম করান, ইউনোর প্রোগ্রাম করান, আপনি এসিল্যান্ডের প্রোগ্রাম করান, অনেক কাজ করান, একটি প্রাথমিক এরকম হাজারো মেধাবী শিক্ষক আছে যারা ফিল্ডে একটি রিসার্চ দিতে পারে, সাবমিট করতে পারে যে আমাদের ফিল্ডে এরকম সমস্যা হচ্ছে। রাইট। সো একটি শিক্ষার্থীর কি প্রয়োজন, তার পড়াশোনা করার প্রয়োজন, রিডিং পড়ার প্রয়োজন। রাইট। এখন আপনি যদি একটি মানদণ্ড দিয়ে দেন কোরআন শরীফের মতন, যে এইটা বল লার্নিং আউটকামস 1.1 থেকে এতটুক পর্যন্ত আপনি টিচারদের প্যারাগজি ফলো করতে হবে, সো দেন জিরো হয়ে যায়। সো আপনার এই সীমানাটা না রেখে আপনি যদি দেখেন একটা বাচ্চা সে অঙ্ক করতে পারছে, সে সৃজনশীল ভাবনা তৈরি করতে পারছে, সে নিজে নিজে বাস্তব, সে আগামী লিডারশিপ নেতৃত্ব দিতে চাচ্ছে, সে এই ধরনের মানসিকতা তৈরি করার জন্য ওই আমার পুরো বইয়ের ফিডব্যাকটা চেঞ্জ করতে হবে, পুরো বই। আমাদের এত বড় বড় মোটা বই বাচ্চাদের কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো সবই শুধু মুখস্থ করে বাচ্চারা, মুখস্থ করে প্রাইভেট পড়ে। পুরো পদ্ধতিগুলোকে চেঞ্জ করে দিয়ে, আমরা তো প্রতি বছর বইয়ের জন্য হাজার হাজার টাকা বাজেট করি, ওই সব কারিকুলাম গুলোকে ইমপ্লিমেন্ট করা যেটি আমাদের বাচ্চাদের সত্যি প্রয়োজন, যেমন রিডিং পড়ার প্রয়োজন। রাইট। আপনি রিডিং পড়া শুরু করার সময় আপনি আবার আপনার পরীক্ষা পদ্ধতি চালু করছেন, পরীক্ষায় আমাদেরকে ভালো করতে হবে। এখন একটা বাচ্চা কি রিডিং পড়বে নাকি সে প্যারাগ্রাফ মুখস্থ করবে? একটা বাচ্চা কি রিডিং পড়বে নাকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সে মুখস্থ করবে? সো এক্স্যাক্টলি। সাংঘর্ষিক করে দিয়ে পলিসি যারা মেকিং মেকিং করছেন তারাই বাংলাদেশের এই পড়াশোনা ধ্বংস করার জন্য তারা দায়ী। এবং আপনি জানেন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা কত? না, আমি প্রায় 3 লাখের মতন শিক্ষক আছে। এত বিদ্যালয়, এত শিক্ষক, মানে যদি আমি ভুল না করি, অল বাদ বললাম, প্রায় ধরেন, তো এত শিক্ষক দ্বারা কোনো আমাদের বাংলাদেশে ব্যাপক পরিবর্তন করা সম্ভব। কিন্তু সেই পরিবর্তনের অন্তরায় কি কি আপনার, রাইট। ব্যারিয়ার গুলো কি ছিল, এটা আজও পর্যন্ত আমাদের গবেষণা করেনি। মূল কারণ বলো, ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধু বিদেশে যে পড়াশোনা করতে চান। রাইট। কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আজও পর্যন্ত আমি একমাত্র প্রথম প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আমি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক যিনি প্রাইম মিনিস্টার ফেলোশিপ পেয়েছিলেন। কিন্তু রাইট। কখনো
সরকার এরকম চিন্তা করেনি যে এই মানুষটা তো ফিল্ডে কাজ করে, মাঠ পর্যায়ে কাজ করে, আমি রাইট। সেটাকে সাপোর্ট দিই, ওর ফিডব্যাকটা বাংলাদেশে এনে দেখি বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয় কিনা। আমাদের কারেক্ট। সমস্যা হলো আমাদের বড় বড় কর্মকর্তারা বিদেশে যান, তারা গিয়ে আমাদের মেথড গুলো নিয়ে আসেন। যেমন আপনি চিন্তা করেন বাংলাদেশে এত গাড়ি, আপনি নিজেও থাকেন একটি লন্ডন থাকছেন, আপনি জানেন এখানে একটি বাচ্চা, আমার বাচ্চাটাকে নিয়ে যদি আমি গাড়ির মধ্যে উঠি, সো একটা বৃদ্ধ মানুষ আমার বাচ্চাকে দেখে দাঁড়িয়ে যায়, রাইট। প্রচন্ড নেশাগ্রস্ত তিনি, ড্রাগ রাইট। এডিক্টেড, তার চোখ লাল। একদম। এই অবস্থায় সে আমার বাচ্চাকে দেখে দাঁড়িয়ে বসে হ্যাভ আ সিট। তো আমি চিন্তা করলাম সে ড্রাগ এডিক্টেড, কেন কারেক্ট। আমাকে কথা বলবো? কারণ তার শৈশবের শিক্ষা ছিল হাউ টু রেসপেক্ট, কারেক্ট। কি করে অপরকে সম্মান করা যায়, একটু ছিল তার প্রাথমিক বিদ্যালয়ে তার আমি শিক্ষা। আমি কি আপনাকে করে এটার সাথে একটু যোগ করতে চাই। এখানে নর্মালি উইকেন্ড হয় আপনার শনিবার এবং রোববারে, এবং এরা প্রচুর পরিমাণে আপনার ড্রিঙ্কস করে, মানে উইকেন্ডগুলোতে। আমি একটা সিটি সেন্টারের পাশে থাকি। তো সিগন্যাল যখন হয়, যখন আপনার রেড সাইন থাকে, সে কিন্তু ড্রাঙ্ক, বাট সে সিগন্যাল পার হয় না। এটা তার হলো একটা ছোটবেলা থেকে অভ্যাসের মধ্যে পরিণত হয়েছে। সে যখন ছোট বাচ্চা থেকে, তাকে আগে প্রায়োরিটি দেয়, বয়স্ক মানুষ দেখে তাকে প্রায়োরিটি দেয়। অর্থাৎ সে শরীরের মানে মধ্যে তার ফুল কন্ট্রোল না থাকা সত্ত্বেও কতটুকু তার লার্নিং হলে তার এটা পুরোটা অভ্যাসের মধ্যে পরিণত হয়, এটা এক। আরেকটা হলো, যার বয়স ধরেন মানে বেসিক যে রুলসগুলো আছে, অর্থাৎ কারো বয়স 18 পার হয়নি, সে কিন্তু তাকে ঠিক সেভাবেই কেয়ার করছে, যে তাকে একটা শিশু হিসেবে, বা তার জন্য কতটুকু দরকার কতটুকু না। এখন এই যে একটা ফ্যাক্ট, এটা তো মানে শুধুমাত্র অল্প কিছু সময় ট্রেনিং দিয়ে লার্নিং করাই হবে না, এটা একটা সামষ্টিক পরিবর্তন দরকার, তাই না? আমি দেখেন, এটুকু। আমি এখানে আপনার সাথে একটু অ্যাড করছি যে বাংলাদেশের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষা পদ্ধতিটা, এটা এবং এখানে যে শিক্ষা পদ্ধতির সাথে একবার রাত আর দিন পার্থক্য, কোনো মিল নেই। কারণ এখানে একটা শিশুকে সমাজের প্রতি তার কি দায়িত্ববোধ শেখানো হয়। যেমন আপনি যে আমার শিশু তো এখানে পড়াশোনা করে, এখন আমরা যদি আমার স্ত্রীর সাথে কথা বলা অবস্থা যদি আমরা রাগ হয়ে যাই, আমার শিশু বলে বাবা স্টপ, ফাদার স্টপ, বেশি রাগ হয় না। বাবা তুমি সরি বলো, আমি সরি বলছি, মা তুমি ইটস ওকে বলো, ইটস ওকে। এর ছোটকালের লার্নিং মেথডটা থাকে অপরকে সম্মান করা, রেসপেক্ট করা। হোল বাংলাদেশে আপনি কি দেখছেন? একে অপরকে সম্মান করেন, একে অপরকে হত্যা করছে, একে অপরকে সম্মান করছেন। এর মূল কারণ বলে আমাদের প্রাথমিক সেক্টরের উন্নয়ন হচ্ছে না। আমরা কারেক্ট। যখন একে অপরকে অন্য দলের অন্য মতের, কিন্তু সবাই মানুষ, এই কারেক্ট। সবাই মানুষ, সবাই সম্মানের যোগ্য, এই মেথডটা আমার মাথায় কখন আসবে? শৈশবে নিষ্পাপ অবস্থানে যখন ছিলাম। আপনি কোনো একজন 18 বছরের একটা পাপী মানুষকে আপনি এই ইথিক্স শেখাতে পারবেন না। আপনি রাইট। পারবেন ছোট্ট একটা শিশুকে শেখাতে যে নিষ্পাপ, একটি আহ মাটির মতো, তাকে আপনি যে কোনো আকার দিতে পারেন তাকে। সো প্রাইমারি স্কুল সেক্টরে উন্নয়ন ছাড়া বাংলাদেশের বিশাল উন্নয়নের প্রয়োজন, কখনো মানে উন্নয়ন সম্ভব না। এবং আরেকটা বিষয় হলো, এই ব্যাপক উন্নয়নের জন্য দরকার মেথড, পলিসি এবং বিদেশে পড়াশোনা করা। সেটি রাইট। বাংলাদেশের কোনোদিনও সম্ভব না যে পর্যন্ত আপনার এটার জন্য বাজেটও প্রয়োজন নাই, বিশাল অঙ্কের বাজেট প্রয়োজন নাই। আপনি খেয়াল করেন ইরান, আজকের ইরান, যদি ইরানের কথা আলোচনা করেন, আজকে ইরানের যে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, সেই ইরানের শিক্ষার্থীদেরকে বিদেশে পড়াশোনা করেছে, বিদেশে কারেক্ট। পড়াশোনা করে বলছে তোমরা অন্য দেশে থেকো না, আমার দেশে আসো, আমি তোমাকে ডাবল বেতন দেবো। রাইট। হ্যাঁ, তাহলে পৃথিবীর সব দেশে এবং ব্রিটেনে দেখেন ওরা পড়াশোনা করে, চায়না আমার হার্ভার্ডের সাথে সবচেয়ে বেশি পড়ে চায়নারা। রাইট। চায়না এখানে পড়াশোনা করে যা শিখছে, বলছে, তুমি তুমি কেউ চায়না আমেরিকা থাকবে না। আপনি কোটি টাকা দিবেন, নো আমি আমেরিকা থাকবো না, তো কি করবেন? আমি এই শিক্ষাটাকে আমি চাই না যে আমি ব্যয় করব। তো ওদের সরকার ওদেরকে ফোন দেয়, ওদের দেশের মানে যিনি সরকার প্রধান, তার থেকে ফোন দিয়ে বলে যে তোমার এই কোর্স শেষ, তোমার বেতন আগের চেয়ে ডাবল করা হয়েছে, তুমি চলে আসো। তো আমাদের মধ্যে এই যে যে আমাদের হিংসা বিদ্বেষ, একবার প্রাইমারি শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত, এবং আমাদের আমি দেখেছি, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে বেশি অহংকারী। তারা নিজেদের অহংকার, আমরা যে আমি হারবারে পড়েছি, আমি বিশাল কিছু হয়ে গেছি, এর কারণ এই যে যে অহংকার বোধটা, এটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আছে। এখানে হারবারে যে টিচার, তিনি সাইকেল নিয়ে আসছেন, যে হুম। ক্লিনার মানে যে ক্লিনিং করছেন আমাদের হারবারে, তিনি পাজারু গাড়ি নিয়ে আসছেন। আপনি সাইকেল যে নিয়ে আসছেন, বোঝাই যাবে না তিনি নোবেল বিজয়ী। রাইট। আপনি জানেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক সব ম্যাক্সিমাম শিক্ষকই আমাদের হুম। নোবেল বিজয়ী তারা। অনেক লেভেল রাইট। এত সহজ, এবং ক্লিনারকে বলছেন হাই হ্যালো, হুম। সে সাহিত্য ক্লিনের মানে একদিন ক্লিনারকে বলছেন হ্যালো, হাউ আর ইউ,
তো বলছেন ভালো, কেউ কার জন্য দাঁড়াচ্ছে না। আর আমরা হলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি আসতেন, আর যিনি ক্লিনিং এর কাজ করছেন, আমাদেরকে কি করতাম, স্যার আসসালামু আলাইকুম স্যার, এরকম করতাম না। রাইট। এই যে অতি অতি ভক্ত, এই যে আমার দেশটাকে খেয়ে ফেলেছে, অতি তোষামোদ, এখান থেকে চোর ফিরে আসতে হলে আপনাকে অবশ্যই দেশের পলিসি মেকিং, প্রাইমারি সেক্টরে যে কারিকুলামের সব চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জ করে এই যে রেসপেক্ট বোধ, সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য, রাস্তায় ময়লা সরানো, হ্যাঁ, আর শিক্ষকদের দায়িত্ব, এগুলো যেই শিক্ষক এগুলো শিখে বড় হবে, তিনিও শিক্ষকতার পেশায় 100% করবেন। না না, আমি তো শিখেছি বাচ্চাদেরকে রেসপেক্ট করতে হবে, আমার সমাজের শুধু দায়িত্ব বাচ্চাদেরকে পড়ানো নয়, শিশুদের পড়ানো নয়, আমাদের দায়িত্ব আছে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। সো সব কিছুকে নির্ভর করছে কি করে এই প্যারাগজি এবং কারিকুলাম বাজেট ছাড়া উন্নয়ন করা। আচ্ছা ভাই, আপনি অনেক দূর বলেছেন, অনেক সুন্দর করে বলেছেন, যেটা শুনে আমার খুবই ভালো লাগলো। আমার মানে খুব কিউরিওসিটি থেকে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি। ধরেন ন্যাশনাল লেভেলে তো একটা বৃহৎ আহ, কর্মযোগ্য লাগে, বা এটার খুব ইচ্ছা থাকতে হয়, সিনিয়র কর্মকর্তা লাগে। ধরেন আমি যে আহ, আমি 38 BCS এর একজন কর্মচারী। তো আমার ব্যাচ বা আমার এক দুই সিনিয়র বা জুনিয়র ব্যাচের অনেকেই হয়তো কিছুদিনের মধ্যে ইউনো হবেন বা এসএলএন্ড আছেন। ওনারা যদি চান, ওনাদের উপজেলায় বা ওনারা যে দায়িত্বে আছেন, আশেপাশে 10টা 15টা প্রাইমারি স্কুলকে একটু ভালো মানের শিক্ষা দিতে কিছু নিয়ম প্রণয়ন করা কি সম্ভব কিনা, বা এরকম কোনো কিছু করতে পারবেন কিনা? ধরেন আমি আমি মাদারীপুরের বলি, মাদারীপুরের আপনার একটি বই রচনা করেছিল, ওইটার নাম ছিল আপনার আমাদের মাইনুদ্দিন স্যার, উনি 44টি শিক্ষকদের জন্য দিয়েছিলেন, শিক্ষার্থীর জন্য উনি 22টা এরকম ম্যান্ডেট দিয়েছিলেন। তো এইটা যখন আমি এবং সে ওই বইগুলো আপনার পুরো স্কুলে স্কুলে বিতরণ করেছিলেন। কিন্তু হয়েছে কি, বইটা মানুষ পকেট মধ্যে রেখেছে, পড়ে না। কারণ দীর্ঘদিন পর্যন্ত মানুষ পড়ার সাথে তার অভ্যাস নেই। এখন মানুষ আপনার রেল দেখে, খুব 2 মিনিট 3 মিনিটে সবকিছু শেষ করা পছন্দ করে। মানুষ এখন ধৈর্য হারিয়ে ফেলতেছে এই জন্য। এবং আরেকটা বিষয় হলো আপনার, যে পর্যন্ত পরীক্ষা পদ্ধতির চেঞ্জ না করবেন, ধর একটা স্টুডেন্ট আপনার হাত পা বেঁধে দিয়েছে, বেঁধে তোমাকে পানিতে ফালাই দিয়েছেন, এখন একে আপনি যত বেশি পানি সুন্দর করেন, জাল দেন, 100°C ফুটান, এই বাচ্চা কি আপনি সাঁতার কাটতে পারবে? হুম। বাচ্চাকে সাঁতার কাটা শেখার জন্য প্রয়োজন আপনার হাতের এই শিকল গুলোকে খুলে দেওয়া। Right. আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাস 5-এর 4-এর 3-এর প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষার একটা দিয়ে আটকে ফেলেছে শিকল। এখন তার মাথা টার্গেট বলে আমাকে পাশ করতে হইবে। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বাজে, আমার এক ছাত্র ছিল, তিনি আত্মহত্যা করেছেন শেষে। আমি ওকে স্মরণ করছি। ও হুম। মেট্রিকে টিচারের কাছে প্রাইভেট পড়ার কারণে, প্রাইভেট না পড়ার কারণে তাকে টেস্টে ফেল করে দেওয়া হয়। এরপর থেকে উনি এই মানসিক রোগী হন। ডিগ্রিতে তিনি ফার্স্ট ক্লাস পাওয়া সত্ত্বেও লাস্টে সে আত্মহত্যা করে মারা যান। আমি ওকে চিকিৎসা করেছি অনেক বছর। কিন্তু আমি যখন আমেরিকা আসার আগে, বিয়ে করার পরে, আমি আসলে এরকম ভাবে পরে আমি দেখতে পারি নাই, যে কারণে পরবর্তীতে ও আত্মহত্যা করছে। তো এখন আর বাবা মার সাথে আমার রেগুলার কথা। হাজার হাজার শিশুরা যখন শুনে স্কুলের শিক্ষক বলতেছে এখন 5-এর শিক্ষার্থীকে, স্যার আমার রেজাল্ট দিচ্ছে স্যার, হ্যাঁ রেজাল্ট দিচ্ছি, তুমি তো 5টাই ফেল করছো। আহ, এই যে 5টাই ফেল করছো, এই বুকের মধ্যে লাগার পর ওই শিক্ষানে ও সে ধ্বংস হয়ে গেছে। ও জীবনে আর কখন দাঁড়াইতে পারবে না। একটা ওয়ানের শিশু, ওয়ানের মানে একটা বাচ্চা শিশু, ও নিষ্পাপ, সে ক খ লিখতে পারে না, এসে বলছে কি রে, স্যার আমার কালকে রেজাল্ট দিবে স্যার আমার। হ্যাঁ রেজাল্ট দিবে কি, তুমি তো কখই লিখতে পারো না, হগা, শেষ। ওই শিক্ষার্থী আর দায়িত্ব, অথচ ওই শিক্ষার্থীকে আমি আমি বলছি এদিকে আসো, তুমি তো দুর্দান্ত খেলতে পারো বাবা, আসো তুমি ক্রিকেট খেলি, আসো এদিকে। ও অনেক ভালো খেলে, অনেক ভালো ফুটবল খেলে, লাভ দেয়। হ্যাঁ তুমি অনেক, তুমি এটা যদি পারো ফুটবল খেলতে, তাহলে সরাও সরাও তুমি লিখতে পারবা। তুমি একটা কাজ করো, তুমি আমাকে কালকে আমাকে সরাসরি আমাকে পড়াবা, আমি তোমার কাছে শিখবো। স্যার আপনি আমাকে কাছে শিখবেন? হ্যাঁ আমি তো সব পারি না, তুমি সব পারো, স্যার আমি আপনাকে কালকে পড়াবো। সেই অনেক শিশু এসে, ও আগামীকালকে এসে, গ্রামের অনেক শিশু এসে আমাকে পড়াচ্ছে। তা আমি বললাম যে এটা তো তোমার, হ্যাঁ এটা তোমার ই হবে, এটা তোমার এটা তোমার তো ডি হবে। স্যার ডি না, ডি বলেন স্যার, আপনি সি বলেন স্যার, আমি ইউটিউবে শুনছি স্যার আমার আম্মুর মোবাইল দিয়ে। বাহ। ও তাই নাকি, তাহলে কি হবে, তাহলে ক্যাট হবে? না স্যার খ্যাট হবে, খ্যাট, এটা খর মতো উচ্চারণ হয়, আপনি জানেন না। ও আমি জানি না, না। সো ওকে আমি ওর কাছ থেকে আমি পড়াগুলো আদায় করছি। সো রাইট। আমরা আমাদের পুরো বাংলাদেশের শিক্ষা থেকে আমরা ধ্বংস করে দিয়েছি ফেল নামের একটা অভিশপ্ত একটি সার্টিফিকেট দিয়ে। এটা দ্বারা কোনো কাজে আপনার লাগবে না, বরঞ্চ এই শিক্ষার্থীর ভিতরে অনেক প্রতিভা আছে। একটা শিক্ষার্থী গান গাইতে পারে, তিনি বিমান আবিষ্কার করতে পারবেন, তিনি সায়েন্টিস্ট হতে পারবেন। আমরা 71-এর পর থেকে
কি বিজ্ঞান আবিষ্কার করেছি। আমি দেখেছি আমাদের একজন শিক্ষার্থী, তিনি লেখাপড়া করেননি অথচ বিমান বানায় ফেলেছেন। তো আমাদের এই শিক্ষা পদ্ধতিগুলো রেজাল্ট ভিত্তিক না হয়ে জীবনমুখী হওয়া প্রয়োজন। আপনার আপনি চিন্তা করেন ভাই, আপনি এক্সাম্পল, আপনি আমার সাথে একমত হবেন কি জানি না, আমি হাজার লক্ষ শিক্ষার্থী পড়িয়েছি, অনেক হাফ অফ মিলিয়ন স্টুডেন্ট পড়িয়েছি সারা বাংলাদেশে। সো আমি দেখেছি আমার স্টুডেন্টরা মাস্টার্স পাশ করেও সে ইংরেজিতে কথা বলতে পারে না। হুম হুম। তাহলে এত বছর আমরা কি পড়লাম, এত শিক্ষা, এত প্রাইভেট পড়া, সেই ভয়েস সেন, সে অ্যাক্টিভ প্যাসিভ, সে ন্যারেশন, সেই এগুলো আমার জীবনের কোথায় লাগলো কাজে? সে সামাজিক বিজ্ঞান, সে আমার রাষ্ট্রবিজ্ঞান, সে আমার বিজনেসের বইগুলো কি কাজে লাগছে আমার জীবনে? তো এইগুলো আমাদের সময় নষ্ট করে দিয়েছে। এই পুরো মেথডকে চেঞ্জ করে যদি আপনি যা যা প্রয়োজন আমার জীবনে ওগুলো যদি আপনি শেখাতে পারেন। সো বাংলাদেশে একটা শিশু ক্লাস টুতে পড়ে সে রিডিং পড়তে পারবে, থ্রিতে বসে সে ইংলিশে কথা বলতে পারবে, সো হাই স্কুলে পড়লে সে আরো বেশি কথা বলতে পারবে। সো পুরো বাংলাদেশের প্রেক্ষাপটটা চেঞ্জ হলো। সুতরাং এত বড় বড় মোটা মোটা বই না দিয়ে বইয়ের পাতাগুলো কমিয়ে দেন, আর Right. পাশ ফের এগুলো বাদ দিয়ে ওপেন, মানে আমরা জানি দুই ধরনের পদ্ধতি আছে আমাদের, সিলেক্টিভ এন্ট্রি পলিসি এবং ওপেন পলিসি, যেটা ওপেন এন্ট্রি পলিসি। সো আমি এনকারেজ করছি সিলেক্টিভ এন্ট্রি পলিসি গুলোকে বাদ দিয়ে দেওয়া, ওপেন এন্ট্রি পলিসিকে নির্ধারণ করে মানদণ্ড নির্ধারণ করা যে আমার একটা শিক্ষার্থী 1 থেকে 5 পর্যন্ত 20টি কারিকুলাম তিনি অর্জন করতে পেরেছেন, সে পাস। আচ্ছা। এবং সে সিক্সে যখন পড়বেন আরো 20টি 40টি, সে যখন ইন্টারমিডিয়েট পড়বেন আরো 20টি 60টি, সে অনার্স মাস্টার্স পাস করবেন 100টি, 100টি 100টি কারিকুলাম যদি সে অর্জন করতে পারে, সে তো বিজ্ঞানী হবেন, তিনি কবি হবেন, লেখক হবেন। আমরা রবীন্দ্রনাথকে আবার পাবো, আমরা নজরুলকে আবার পাবো, আমরা বিজ্ঞানী হতে পারবো। সো খুব আমাদের সমস্যা হলো আমরা করি মারামারি কাটাকাটি, একে অপরকে দেখতে পারি না। এই যে বাংলাদেশের যত কিছু হয়েছে 71-এর পর থেকে এই পর্যন্ত, একে অপরের প্রতি সহিষ্ণুতা না, আমরা যে উগ্র, আমরা যে একজনকে সহ্য করতে পারি না, এটার মূল কারণ হলো আমার যে শিক্ষা ছিল, যেটা আমরা বলি এডুকেশন জাস্টিস, রাইট। এই শিক্ষাটা আমাদের বইতে নাই। এটা আমার একটা কোর্সের নাম, আমার টিচিং অ্যান্ড টিচার লিডারশিপ একটা কোর্সের নাম ছিল এডুকেশন জাস্টিস, হুম হুম। এবং আমার আরেকটি কোর্সের নাম ছিল হাউ টু বিকাম এ গুড পার্সন। আমি এটা নিজেই চয়েস করে নিয়েছি। আর হাউ টু লিড এ গুড লাইফ। রাইট। আমাকে ভালো মানুষ হতে হলে আমাকে কি কি করা প্রয়োজন? সো এইগুলো যদি আমার বইয়ের মধ্যে না থাকে, সো আমার জীবনের পরিবর্তন আপনি দেখেন। আমি সেদিন দেখলাম একজন দাড়িওয়ালা লোক, তিনি একজন দাড়ি কাটা লোককে থাপড়াচ্ছেন। দুদিন পরে আবার দেখলাম দাড়ি কাটা লোক আবার দাড়িওয়ালা লোককে থাপড়াচ্ছে। সেখান থেকে আমরা কি শিখলাম? ভালোবাসাটা আমাদের মধ্যে নাই। রাইট। জি, আমি কোনো দলের নয়, কোনো মতেরও নয়, আমি বললাম যে একজন দাড়িওয়ালা লোক, তার তো সেই ইমান থাকা উচিত ছিল যে না, রিভেঞ্জ করা ইসলামে জায়েজ নেই, আমাকে ক্ষমা করে দেওয়া এবং রাষ্ট্র শাসন করবে, কে রাইট। অপরাধ কেউ অন্যায় করে রাষ্ট্র করবে। জনগণ কখনো রাষ্ট্রের ক্ষমতা হাতে নিতে পারে না, এটা ইসলাম হারাম ঘোষণা করেছে। যেহেতু আমি ইসলামিক একজন মানুষ, আমি এখানে নামাজ পড়ে এবং অনেকে আমাকে ইসলামিক স্কলার হিসেবে আমাকে চেনে। আমি রাইট। যতটুকু পড়াশোনা করেছি, কাউকে ইসলামে কাউকে আঘাত করার কোনো, ইসলাম বিনয়ের কথা বলে, ইসলাম নম্রতার কথা বলে, ইসলাম ভালোবাসার কথা বলে। যেটা আপনি এই যে, আমি আবার বলি, বিখ্যাত মিশরের একজন স্কলার, ওনার নাম ছিলেন আহ, আবু, হ্যাঁ, উনি বলেছিলেন যে আমি পশ্চিম এসে দেখেছি, আবু আবদা ওনার নাম, আমি পশ্চিম এসে দেখেছি ইসলাম আছে কিন্তু মুসলিম নাই। আমি পূর্বে গিয়ে দেখেছি মুসলিম আছে কিন্তু ইসলাম নাই। আমেরিকাতে দেখবেন যে ইসলাম যা বলছে, সরি এটা আছে, আহ, একজন অপরকে ছেড়ে দেওয়া ইসলামে আছে। যেটা আমাদের মধ্যে আমরা মুসলমান হয়ে অর্জন করতে পারিনি, যেটা এই আমেরিকা কাফের মুশরিকরা অর্জন করেছে, সেটাই উনি বলছেন আবু আবদা, যে আমি পূর্বে যে দেখেছি মুসলমান আছে ইসলাম নাই, পশ্চিমে এসে দেখেছি ইসলাম আছে কিন্তু মুসলিম নাই। হুম। তো আমাদের মধ্য থেকে ভালো মানুষ হতে হলে আমাদেরকে উদার হতে হবে, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। এবং আপনি দেখেন আজকে আমি এতদিন পর্যন্ত বলতে পারিনি আমি কোনো ফেল করেছিলাম। তো রাইট। আমি আমার সাকসেস লাইফে আসার পরে, আমি এখনো সাকসেস না আলহামদুলিল্লাহ, আমি আমার এক জার্নিতে আছি। তো এখন আমি কোনো বলেছি, কারণ যারা ব্যর্থ হয়েছে তারা যেন ঘুরে দাঁড়ান। অনুপ্রাণিত হয়। হ্যাঁ, আমি যারা ডিগ্রি করে মনে করেন বড় বিশ্ববিদ্যালয়ে পড়বে না, তাদের জন্য আমি একটু অনুপ্রেরণা। ফেল রাইট। করা মানুষের জন্য আমি অনুপ্রেরণা। অনার্স করে মাস্টার্স করে যারা উচ্চতর ডিগ্রি করবেন তাদের জন্য আমি অনুপ্রেরণা, যেটা এগুলো আমিও করেছি। রাইট। হ্যাঁ। তো আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশের মানুষের প্রথম হওয়া দরকার বিনয়ী, নম্র, একে অপরকে রেসপেক্ট করা। এবং আমি দেখেছি আমাদের ইওনো, আমি যখন গিয়েছি ইওনো, আমি দাঁড়াই দিয়েছি, আমার ইওনো বলতেন মাইনুদ্দিন স্যার, শমশে এসেছে, শমশের চেয়ারে বসবে, আমার সামনে চেয়ারে বসবে। তো ইনি আমাকে চেয়ারম্যান, অনেক চেয়ারম্যান ছিল তাদেরকে সরিয়ে অনেক সময় করছে যে আপনি একটু একটু পিছনে যান, আমি শমশে একজন শিক্ষক।
তো অনেকে জিজ্ঞেস করছে শিক্ষককে আপনি সামনে বসালেন কেন? বলে এ তো সমাজের পরিবর্তন, একজন শিক্ষক তো দার্শনিক, একজন শিক্ষক বলে স্কলার। তো আমি যদি তাকে সামনে না বসাই তো তোমার দেশ ধ্বংস হয়ে যাবে। গ্রেট। তো ওনার মধ্যে এরকম ছিল, এরকম যদি প্রত্যেকটা ইউনের মধ্যে আসে, ডিসির মধ্যে আসে, আমাদের তো অনুমতি নেওয়া দরকার। স্যার আমি কি আসবো, আমাকে চেয়ারে বসবো? হ্যাঁ, এখানে আমি আমার দেখছি আমি হারবারে গেলাম, তারপরে আমি আমার স্যারকে বললাম স্যার মি আই কামিং স্যার। আমাকে বলতেছে সব শের, অনুমতি কেন তুই বারবার চাচ্ছ? দ্যাটস গ্রেট। তোমার জন্য সিট আছে, অনুমতি কেন চাচ্ছ? আমি তোমার টিচার না, আমি তোমার গাইড করছি তোমাকে, তোমার থেকে আমার অনেক কিছু শেখার আছে। প্রফেসররা বলে আমাকে এটা এক একটা দিস ইজ দ্য জায়গায় এডুকেশন। সিস্টেম এক এক রকম হয়ে ডেভেলপ করা হয়েছে। আমরা আশা করি যে আমাদেরও জীবনে আগামীর পথ যাতে সুন্দর হয়, এবং বাংলাদেশের মানুষ বিভিন্ন সময়, আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, অনেক সময় সাধারণ মানুষের রক্ত ঝরেছে। 47, 71, 75, 81, 90, 96, এরপরে আপনার আহ, সর্বশেষ 2024 সালে। কিন্তু সবার মানে একজন একেবারে যিনি রিক্সা চালক, যিনি মাঠে কাজ করেন, ওনার তো কোনো বেনিফিট নেই। উনি তো কোনো ধরনের পদ পদবি পেতে চান না। শুধু উনি একটাই চান, আমার পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে, আমি যেন ভালো থাকি। এই একমাত্র চাওয়ার জন্যই তারা কাজ করেছেন। এবং তাদের টাকায়, আমার মতো, আমি পড়াশোনা করেছি সরকারি প্রতিষ্ঠানে সবসময়, তাহলে আমার আমার টাকার ফান্ডিং তাদের কাছ থেকে এসেছে। অনুরূপভাবে আপনি সহ আরও অনেকেরই। আমরা কিভাবে দেশকে ভালো দিতে পারি, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আপনার কথাগুলো শুনে আমি খুবই অনুপ্রাণিত হলাম। আমি মনে করি আমাদের আজকের এই অনুষ্ঠান দেখে যদি কোনো কর্মকর্তা বা কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গ যদি কোনো ধরনের আইডিয়া নিয়ে কোনো একটা চেঞ্জ করতে পারেন, বা ভবিষ্যতে যদি কারো কোনো কাজে লাগে, শমশের ভাইয়ের মতো এরকম যারা আছেন, আরো অনেকেই অনেক ট্যালেন্ট লোকজন বিভিন্ন দেশের বিভিন্ন ভালো ভালো পর্যায়ে আছেন, তাদের কাছ থেকে কোনোভাবে যদি কোনো পরামর্শ নেওয়া যায়, যদি ভালো কিছু করা যায়, এটা আমাদের দেশের জন্য খুবই ভালো। আমি আশা করি এরকম কোনো একটা কিছু হবে। শমশের ভাই, আমাদের সময় খুবই কম, আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কিছু বলতেন। আমি ছোট্ট দুটি বাক্য দিয়ে শেষ করছি। প্রথম হলো, হতাশা হওয়ার জীবন নয়, জীবন হতাশাগ্রস্ত হওয়ারও বিষয় নয়। জীবন সংগ্রামের, সংগ্রামের দুটি রূপ, একটি সুখ একটি দুঃখ। সুখও আসবে, দুঃখ আসবে, ব্যর্থতা আসবে, সফলতা আসবে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলো, বাংলাদেশের মানুষের জন্য আমি এখন আকুল আবেদন করছি, বর্তমানে প্রেক্ষাপটে না, একজন শিক্ষক হিসাবে সবাইকে সবাই ভালোবাসি। আসুন সবাইকে সবাই ক্ষমা করে দেই, ভালো গুণগুলো মানুষের সাথে আলোচনা করি, খারাপ গুণগুলো আমরা সমালোচনা বাদ দিয়ে খারাপ দিকগুলো আমার মধ্যে থেকে সরিয়ে দিই। একটি সুন্দর দেশ নির্ভর করে সুন্দর মানসিকতার উপরে। আশা করি আগামী সুন্দর দেশ হবে মানুষের জন্য, ভালোবাসার জন্য, সবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত সুধী, আমরা এরই মধ্য দিয়ে শেষ করছি আজকের আমাদের অনুষ্ঠান। আমরা আগামী পর্বে অন্য কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে আপনাদের সামনে আসব। যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা জানাবেন আগামীতে কাকে চান অতিথি হিসেবে। ধন্যবাদ।